আসসালামু আলাইকুম। আমরা আমাদের পূর্বনির্ধারিত কথা অনুযায়ী ফুল অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়নের যে অংশটা আছে আমাদের সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা, এই ফুল অর্গানিক কেমিস্ট্রিকে খুবই কম্প্যাক্ট আকারে মাত্র 10টা লেকচারে সাজিয়ে ইনশাল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব, এই কথাই বলছিলাম। এবং সেইটার সূচনারই আজকে T9 অর্থাৎ খুব শুরুর ক্লাসটায় আমরা যে কন্টেন্টগুলো কভার করব তা বলতেছি। তার আগে এই সম্পূর্ণ ফ্রি প্লেলিস্টটা ইনশাল্লাহ তোমাদের জন্য ফ্রি থাকবে, সম্পূর্ণরূপে ফ্রি থাকবে। এখানে একটা কথা শুধু বলবো ভাইয়া, সেটা হলো যে অলরেডি অনলাইনের ভিতরে আমাদের ইউটিউব বলো বা আদার্স অন্য যে কোনো সোর্সের মধ্যে অ্যাভেলেবল অর্গানিক কেমিস্ট্রির লেকচার সেই একেবারে মানে অনেক এই হোয়াইট বোর্ডের আমল থেকে এখন পর্যন্ত একেবারে ফুল স্মার্ট বোর্ডে কোয়ালিটিফুল অনেক অনেক লেকচার উপস্থিত আছে। তো এরপরেও কেন আমাদের এই লেকচারগুলো একটু হলেও ইউনিক হবে সেই কথাটা বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। বিষয়টা হচ্ছে, আমাদের এই জিনিসটা ইউনিক হওয়ার একটা মাত্র কারণ হলো যে তুমি যদি একটা র্যান্ডম প্লেলিস্টটাকে দেখো, তাহলে র্যান্ডম প্লেলিস্টের মধ্যে তুমি হিউজ লেকচার পাবা, যে হিউজ লেকচারটা তোমার একাডেমিক টু অ্যাডমিশন ইভেন মোর মানে ভার্সিটি পর্যন্ত আর কি, ভার্সিটিতেও যতটুকু কাজে লাগে ততটুকু কাজে লেগে যাবে। আসলে সত্য কথা, এত পরিমাণে ইনফরমেশন ওখানে দেওয়া আছে। বাট হোপফুলি এটার একটা ডিমেরিটসও আছে। এই ডিমেরিটসটা হচ্ছে যে আমার তো মানে ইন্টারমিডিয়েটের সময়টা খুবই কম্প্যাক্ট, এত অল্প সময়ের ভিতরে আমাকে তো মানে চাইলেও আমি মানে যত গভীর পর্যন্ত শিখতে পারি তত তো সম্ভব হয় না ভাই আসলে, তাই না? আর নট অনলি হচ্ছে কেমিস্ট্রি পড়তে হয় আমাকে, আমার তো আরও সাবজেক্ট আছে পড়াশোনার জন্য, এবং কেমিস্ট্রির ভিতরে তো আরও চ্যাপ্টার আছে পড়াশোনার জন্য। সো যাকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ততটুকু আকারেই সাজিয়ে মাত্র হায়েস্ট বলতে পারবো হচ্ছে যে 1-1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার প্রত্যেকটা লেকচার যাবে, এবং প্রত্যেকটা লেকচারের ভিতরে ইনশাল্লাহ 10টা লেকচারের মধ্যেই তোমাদের ফুল অর্গানিক যে কেমিস্ট্রি মানে জৈব রসায়নের যে লেকচারটা মানে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এবং এরপরে আমরা 2টা লাইভ ক্লাস কমপ্লিট করব, ওটাও সময়টা ইনশাল্লাহ জানাই দেবো গ্রুপের ভিতরেই আর কি ভাই। তো ওই লাইভ ক্লাসগুলোর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে যে একদিন হবে টোটালি অ্যাডমিশন রিলেটেড অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম সলভিং, সম্পূর্ণ প্রবলেম সলভিং, আর আরেকদিন হবে হচ্ছে আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম সলভিং। তারপরে ফুল রসায়ন, আসলে সত্য কথা বলতে একাডেমিক টু অ্যাডমিশন বেসিক থেকে প্রো যতটুকু দরকার জৈব রসায়নে ইনশাল্লাহ আমরা এতটুকুই কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? সো তুমি এটা যদি তুমি ফার্স্ট ইয়ারে পড়তেছো তখন দেখে থাকো তাও তোমার জন্য ইটস ওকে, নো প্রবলেম। তুমি যদি এটা অ্যাডমিশনে পড়ো তাও ইনশাল্লাহ তোমার জন্য কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ এটা সব কিছুই ক্লিয়ার করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা, তো চলে আসো আমরা তাহলে লেকচারটা শুরু করি। এই লেকচারে আসলে আমরা আজকে যেখান থেকে যে পর্যন্ত যাব সেটা হচ্ছে দেখো টাইপ 1 অর্থাৎ আমাদের জৈব যৌগের ভূমিকা এবং শ্রেণীবিন্যাস থেকে আসলে আপ টু নামকরণ জৈব যৌগের নামকরণ, এই লেকচার পর্যন্ত কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের ইনশাআল্লাহ T8-এর যে লেকচারটা থাকবে সেই লেকচারটা থাকবে হচ্ছে ভাই সমানুতা নিয়ে। ওকে, সো ঠিক আছে, তাহলে আর কথাবার্তা না বাড়িয়ে চলো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। ওকে, ফার্স্টেই যে জিনিসটা সেটা হচ্ছে জৈব রসায়নের একটু ছোট্ট করে ইতিহাস। জৈব রসায়নের ছোট্ট ইতিহাসটা হচ্ছে এরকম যে প্রথম বিজ্ঞানী বার্জেলিয়াস তার সালটা দেওয়া নাই আর কি, ওকে, নো প্রবলেম। বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম একটা প্রাণ শক্তি মতবাদ নামে একটা মতবাদ প্রচলিত করেন। তার এই মতবাদের মুখ্য জিনিসটা যেটা ছিল আমি আসলে একটু দেখায় দেই, সেটা কি মতবাদ বললাম ভাইয়া? প্রাণ শক্তি মতবাদ। আচ্ছা, এই প্রাণ শক্তি মতবাদের যেটা মুখ্য বিষয়, সেই মুখ্য বিষয়টা ছিল হচ্ছে যে জীব থেকে জৈব বস্তু তৈরি হবে, হ্যাঁ, আর অজীব বা নির্জীব যারা সেখান থেকে তৈরি হবে হচ্ছে অজৈব বস্তু। কি বলো? অজৈব বস্তু। এটাই ছিল আমার প্রাণ শক্তি মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ তাহলে আমরা ল্যাবে বা আদার্স অন্য কোনো জায়গাতে সিনথেটিক্যালি কখনো জৈব যৌগকে সংশ্লেষণ করতে পারবো না, তৈরি উৎপন্ন তার বিক্রিয়া এসব করতে পারবো না, এবং কোথাও অজৈব থেকে জৈবতে রূপান্তর হবে না বা জৈব থেকে অজৈবতে রূপান্তর হবে না। এই ছিল তার মতবাদের মুখ্য বা প্রতিপাদ্য বিষয়। ক্লিয়ার? এরা কার? বিজ্ঞানী বার্জেলিয়াসের। কার ছিল বলো? বিজ্ঞানী বার্জেলিয়াসের। ওকে, সো আমরা যদি মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াশোনা করতে চাই তাহলে আসলে এই সকল জিনিসপত্র পড়ে রাখাটা জরুরি, এবং আমরা ধরে নিচ্ছি যেহেতু এগুলো আমরা একাডেমিক লাইফের জন্য বেশি গুরুত্ব দিব, তাই আমাদের একাডেমিক্যালি ছোট্টখাট্টো এই যে মানে অল্প স্বল্প করে একটু থিওরিগুলো জানা বা ইতিহাসগুলো জেনে রাখাটা জরুরি। আচ্ছা, সো বিজ্ঞানী বার্জেলিয়াস এই কাজ করার পরে এই যে দেখো ফ্রেডরিক উহলার কত 1828 সালে
1828 সালে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ওনার কাছে একটা দুর্ঘটনা ঘটে গেল আর কি। হ্যাঁ, এই দুর্ঘটনাটা কেমনে ঘটছিল, উনি একদিন লেড সায়ানাইটের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডে বিক্রিয়া করাইছেন। দেখো উনি আজকাল কাজটা কি করছিলেন, উনি যে কাজটা করছিলেন সেটা হচ্ছে, কে এটা বললো, ফ্রেডরিক উহলার। তাকেই আসলে আমরা বর্তমান জৈব রসায়নের জনক বলি এবং আমাদের সকল সমস্যার উদ্ভাবক বলি। কারণ বার্জেলিয়াসের যদি মানে মতবাদটাই প্রচলিত থাকতো তাহলে আমাদেরকে অজৈব পড়াশোনায় শেষ হয়ে যেত, জৈব রসায়ন আর এক্সট্রা পড়াশোনা আসতো না, বুঝছো? তো সেই জন্যই বললাম আর কি। তো ফ্রেডরিক উহলার যে কাজটা করলেন সেটা হলো, উনি একদিন ল্যাবে লেড সায়ানাইড PbCnO, লেড সায়ানাইড এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের কিন্তু একটা স্পেশাল নাম আছে। হ্যাঁ, সে নামটা কি বলতো ভাই? নিশাদল, এটা তার বাণিজ্যিক নাম আর কি। হ্যাঁ, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ আসলে। তো যাই হোক, এটার সাথে এটা নিয়ে উনি অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করলেন প্লাস লেড ক্লোরাইড। তো এই যে ওনার থেকে তৈরি হওয়া অ্যামোনিয়াম সায়ানাইড, এটা আসলে বেসিক্যালি একটু কেমন ছিল বলো? এটা ছিল হচ্ছে সিক্ত বা ভেজা। তো এই ভেজাটাকে উনি যে কাজ করলেন, শুকানোর জন্য, ড্রাই করার জন্য তাপ দেওয়া শুরু করলেন। তো উনি যখন এই যে অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO এটার ভিতরে হিট দিলেন, তাপ দিলেন, তখন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, এইটা পুনর্বিন্যস্ত হয়ে C+O NH2H2N এমন একটা জিনিস গঠন করে ফেললো। এই যে জিনিসটা গঠন করে ফেললো সেটা আসলে কি ভাই বলো তো? ইউরিয়া। সেটা আসলে বেসিক্যালি কি বলো? ইউরিয়া। এখন ইউরিয়া কি? একটা জৈব যৌগ। ইউরিয়া হচ্ছে আমাদের একটা জৈব যৌগ। সো ঝামেলাটা আমার ক্রিয়েট হয়ে গেল। কেমন ঝামেলাটা আমার ক্রিয়েট হয়ে গেল? ইউরিয়া একটা জৈব যৌগ তৈরি হয়ে গেল। একটা অজৈব যৌগ থেকে, এটা কি ছিল? অজৈব। একটা অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ ক্রিয়েট হয়ে গেল। ব্যাস, মানে ডাউনফল স্টার্টেড স্টুডেন্টদের জন্য আর কি। হ্যাঁ, তো কাইন্ড অফ তুমি এরকম অনেক মিম দেখতে পাবো ফেসবুকের ভিতরে, যে এই যে কেউ কাউকে আটকায় দিচ্ছে, ফ্রেডরিক উহলার বা একজন পাবলিককে দেখা যাচ্ছে যে সে অ্যামোনিয়াম সায়ানাইড বা কোনো কিছু একটা তাপ দিতে যাচ্ছে, সবাই তাকে আটকাতে যাচ্ছে, এরকম টাইপের। তো এটার কারণটাই হচ্ছে এইটা। ওই যে তাপ দেওয়া হলো, তাপ দেওয়ার পরেই বার্জেলিয়াসের যে মতবাদটা ছিল, এই যে প্রাণ রাসায়নিক যে মতবাদটা বা প্রাণ শক্তি যে মতবাদটা, সেটা কি হয়ে গেল? ভুল প্রমাণিত হয়ে গেল। তার মানে অজৈব থেকেও জৈব তৈরি করা সম্ভব। এই যে এটাই তার ছিল সেই বিক্রিয়াটা, অজৈব থেকেও কি তৈরি করা সম্ভব? জৈব তৈরি করা সম্ভব। এই যে ঝামেলা শুরু হয়ে গেল, এরপর থেকেই আমরা শুরু করে ফেললাম যে কোন জৈব যৌগ থেকে কিভাবে কাকে সংশ্লেষণ করা যায়, কাকে সংশ্লেষণ করলে কি পাওয়া যায়, সব কিছু। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে এই জৈব যৌগ তৈরি হওয়ার যে প্রথম বিক্রিয়াটা ছিল, হ্যাঁ, এই প্রথম বিক্রিয়াটা আসলে কোন ধরনের বিক্রিয়া? এই প্রথম বিক্রিয়াটা হচ্ছে ভাই আমাদের সমানুকরণ বিক্রিয়া। কেমন বলো? সমানুকরণ বিক্রিয়া। এটা কিন্তু আমাদের জৈব রসায়নের যে বেসিক 4 ধরনের বিক্রিয়া আছে তার ভিতরে একটা। কি বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়া। কারণ এইখানে বিক্রিয়ক আর উৎপাদের ভিতরে আমাদের অণু, পরমাণু বা আয়নের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, শুধু তার পুনর্বিন্যাসে পরিবর্তন হয়েছে বা তাদের রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে, তাই না? দ্যাটস এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? সমানুকরণ বিক্রিয়া। এবং একজন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে প্রথম জৈব রসায়ন বা জৈব যৌগ আবিষ্কারের বিক্রিয়াটা কি ছিল? কি বিক্রিয়া ছিল? সমানুকরণ বিক্রিয়া ছিল। এই যে সমানুকরণ বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে চলে আসো, আমরা হচ্ছে এখন বেসিকটা একটু সুন্দর মতন পড়ে রাখি বলতে, এই যে 1828 সালে ফ্রেডরিক উহলার, জার্মান রসায়নবিদ, অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেন, যেটাই হচ্ছে আমাদের প্রথম জৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইড। এখান থেকে কি তৈরি হলো? ইউরিয়া। ওকে ভাইয়া? আচ্ছা, ইউরিয়া কেন আমাদের জৈব যৌগ? কারণ আমরা জানি যে আমাদের ইউরিয়াটা থাকে কোথায়? মূত্রে, বা আমাদের যে রেচন কাজের পরে যে রেচন পদার্থ, সেই রেচন পদার্থের মধ্যে নর্মালি ইউরিয়া থাকে। সো এটা অবশ্যই জীব থেকে তৈরি হচ্ছে। সেটা কি হবে? অবশ্যই জৈব যৌগই তো হবে। এই ওকে। আচ্ছা, বার্জেলিয়াসকে প্রাণশক্তি মতবাদের প্রতিষ্ঠাতা বলা হয়, এটা আমরা জানি। জৈব যৌগের সমূহ প্রধানত সমযোজী হয়, হ্যাঁ, এটাও আমরা জানি। কারণ এই যে ধরো জৈব যৌগ যদি একটা বলি, তাহলে এটা ইলেকট্রন কিসের মাধ্যমে তৈরি হয়েছে বলো? আদান প্রদান নাকি শেয়ার? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেহেতু তৈরি হয়েছে, তাই এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে আমাদের একটা সমযোজী যৌগ। ওকে, তাহলে এই কথা আসলে চলে আসো, এবার আমরা জৈব রসায়নের মানে জৈব যৌগের ভাগ করে ফেলি। জৈব যৌগ সম্পর্কে আমি একটা তথ্য দেই তোমরাকে ভাইয়া। সে তথ্যটা হচ্ছে এইরকম, যে আমাদের জৈব যৌগের প্রাচুর্যতা এত পরিমাণে বেশি যে এর সংখ্যাটা প্রায় 80 লক্ষের কাছাকাছি। কত? 80 লক্ষের কাছাকাছি জৈব যৌগের সংখ্যা। যেখানে আমার অজৈব যৌগের সংখ্যা হার্ডলি 1 লক্ষ মতো হয়। ওকে, সেখানে জৈব যৌগের সংখ্যাটা কত? 80 লক্ষের কাছাকাছি। আচ্ছা, তো চলে আসো, জৈব যৌগকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হলো অ্যারোমেটিক। তুমি যদি হাজারি স্যার বা নাগস্যারের বইটা দেখো, তাহলে ওখানে দেখতে পাবা যে ওখানে মেইনলি বদ্ধ শিকল এবং মুক্ত শিকলে ভাগ করা আছে। মুক্ত শিকল এবং বদ্ধ শিকল এই দুই ভাগে ভাগ করা আছে। ওই ভাগটা করাও
জায়েজ, ওটা দিয়েও করলে হবে, এখানে যে ভাগটা শেখা হবে শেখানো হবে সেটা করলেও হবে, এটা আপডেটেড, এটা বেশি সহজ, এটা বেশি সহজ। ওখানে অ্যারোমেটিক খুঁজে বদ্ধ শিকলের ভিতরে আরেক জায়গার ভিতরে যে অ্যারোমেটিক খুঁজতে হয় ওখানে, বাট এখানে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক আমরা সহজেই খুঁজে বের করে ফেলতে পারি। এই যে অ্যালিফেটিক, এই যে আমার অ্যারোমেটিক, তো এটা সহজে খুঁজে বের করে ফেলতে পারলে, কারণ আমার তো পড়াশোনা এটাই হয়, অ্যালিফেটিক নেওয়া হয় আর অ্যারোমেটিক নেওয়া হয়, এটা নিয়েই তো হয়, সেজন্য সহজে খুঁজে বের করতে পারলে যেই প্রসেসটাতে এখানে শেখানো হবে সেটা হচ্ছে সব থেকে সহজ এবং সব থেকে বেশি প্রয়োজনীয়। ঠিক আছে, আচ্ছা চলে আসো তাহলে আমরা ভাগটা একটু বলে বুঝাই। অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ যেটা, সেটা হচ্ছে ভাইয়া মানে বদ্ধ শিকল হবে অবশ্যই, বদ্ধ শিকল ছাড়া অ্যারোমেটিক আবার হয় না। সেই যৌগটা কি হবে বলো? বদ্ধ শিকল। বদ্ধ শিকল বলতে কি বোঝাচ্ছে? বদ্ধ শিকল বলতে বোঝাচ্ছে শুরুর কার্বন এবং শেষের কার্বনটা যদি নিজেদের মধ্যে যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে বদ্ধ শিকল। ওকে, আর যদি যুক্ত না থাকে তাহলে সেটাকে বলবো আমরা কেমন? সেটাকে বলবো আমরা হচ্ছে মুক্ত শিকল। তো অ্যালিফেটিক যে শুধু মুক্ত শিকল হতে পারে এমন না, অ্যালিফেটিকও বদ্ধ শিকল হইতে পারে, যেমন এই যে অ্যালিফেটিকের ভিতরকার বদ্ধ শিকল যৌগ। ঠিক আছে, অ্যালিফেটিককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালিফেটিক মুক্ত শিকল, একটা হচ্ছে অ্যালিফেটিক বদ্ধ শিকল। আমরা যাচ্ছি, বুঝাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। অ্যারোমেটিক হওয়ার জন্য শুধু বদ্ধ শিকল হইতে হবে এমন না, তার বেশ কিছু কন্ডিশন ফিল আপ করা লাগবে। আমরা ওটা আজকে হচ্ছে কন্ডিশনে যাব না, কারণ অ্যারোমেটিক যৌগ আমাদের আলাদা একটা লেকচারের ভিতরে আছে, তার ভিতরে শিখবো। শুধু আজকে জেনে রাখো যে অ্যারোমেটিক যৌগের জন্য শুধু বদ্ধ শিকল থাকা লাগবে এমন না, বদ্ধ শিকল তো থাকা লাগবেই, সাথে সাথে তিনটা জিনিস থাকা লাগবে, তিনটা না চারটা। একটা হচ্ছে ভাই কনজুগেশন, হ্যাঁ কনজুগেশন, একটা হলো ভাইয়া কনজুগেশনের পরে হচ্ছে আমাদের সাইক্লিক হওয়া লাগবে সেটা, তারপরে হওয়া লাগবে হচ্ছে ভাই প্ল্যানার। ঠিক আছে, কনজুগেশন, সাইক্লিক, প্ল্যানার, তারপরে যে জিনিসটা হওয়া লাগবে সেটা হচ্ছে কনজুগেশন হওয়া লাগবে, সাইক্লিক হওয়া লাগবে, প্ল্যানার হওয়া লাগবে বদ্ধ শিকলের মধ্যে, এবং তারপরে হচ্ছে হাকেল রুল। আমরা নর্মালি বাচ্চাকালে 9-10-এ হাকেল রুল দিয়ে শুধুমাত্র পড়ে শেষ করতাম এটাকে, বুঝছেন? আচ্ছা, হাকেল রুল, এই চারটা জিনিস ফলো করলে আমরা অ্যারোমেটিক যাবো। তো আমরা আজকে অ্যারোমেটিক নিয়ে পড়বো না, আমরা খালি ওখানে দেখিয়ে দিব, উদাহরণগুলো দেখিয়ে দিব, বাট ওটা নিয়ে ডিটেলসে যাবো না। আমাদের অ্যালিফেটিক এটার মানে ভাগটা নিয়ে আমাদেরকে ডিটেলসে ঢুকতে হবে। অ্যালিফেটিকের ভিতরে মুক্ত শিকল, এই মুক্ত শিকলটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সরল শিকল আর একটা হচ্ছে শাখা শিকল। তো শাখা শিকলটা এমন কিচ্ছু না, আমরা সমানতা যেদিন পড়বো তখন শাখা শিকলটা খুব ভালো মতন বুঝতে পারবো। মানে শাখা শিকল বলতে বোঝাচ্ছি, ধরো এটা হচ্ছে CH3 CH2 CH2 CH3, এটা কি আমাদের বিউটেন। যদি বুঝতে অসুবিধা হয় কোনো চিন্তা করার কোনো দরকার নাই, মানে বিউটেন এখন এটা কেন বলতেছি ভাই, আমরা নামকরণ যখন শিখবো তখন বুঝতে পারবা, চিন্তা নাই। আচ্ছা, এটাকে যদি আমি এমন লিখি ভাই CH CH3 CH3, দেখো তো এটাকে কি বলবো? এটাকে কি বলবো? 2 মিথাইল প্রোপেন বলবো না, ইউপ্যাক নামটা। তো এই যে শাখা, একটা শাখা শিকল বানায় ফেলছি, এখানে দেখবা কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা আবার কোনো চেঞ্জ নাই, একই আছে কিন্তু, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যাতে কোনো চেঞ্জ নেই, ওটা কিন্তু ঠিকই একই আছে। আচ্ছা, সো এই ঘটনা ঘটতে পারে আমাদের। আচ্ছা, এগেন এরপরে যদি আমরা আসি, সরল শিকলের ভিতরে হয় হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্তর মানে কি? সম্পৃক্ত মানে হচ্ছে কোনো ডাবল বা ট্রিপল বন্ড নাই, কার্বন তার চারটা যোজনী, চারটা একযোজী মূলক দ্বারা পূর্ণ আছে, চারটা একযোজী মূলক দ্বারা পূর্ণ আছে কার্বন তার চারটা যোজনী। ভিন্ন হবে এরকম না, একই হইতে পারে, ভিন্ন হইতে পারে, বাট সবার মধ্যে আসলে সিগমা বন্ধন গঠিত আছে। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে সিগমা বন্ধন গঠিত আছে সবার ভিতরে, তার মানে হচ্ছে সম্পৃক্ত যৌগ, এবং সেটা হচ্ছে আমাদের কে থাকে বলো? অ্যালকেন। অ্যালকেন, এবং অ্যালকেনের সাধারণ সংকেত হয় কেমন ভাইয়া? CnH2n+2, CnH2n+2। আচ্ছা, আর অসম্পৃক্তর ভিতরে কে কে হইতে পারে বলো? দুইজন হইতে পারে, একটা হচ্ছে অ্যালকিন, মানে অ্যালকিন যেটা সেটা হচ্ছে কার্বন কার্বন একটা ডাবল বন্ড থাকবে অ্যালকিন, আর একটা হচ্ছে আমার অ্যালকাইন, কার্বন কার্বন একটা ট্রিপল বন্ড থাকবে, আর ওখানে কার্বন কার্বন কত? সিঙ্গেল বন্ড। আচ্ছা, তো অ্যালকিন যেটা সেটা সংকেতটা কেমন হয় বলো তো ভাইয়া? অ্যালকিনের সংকেতটা হয় হচ্ছে আমাদের CN, আচ্ছা অ্যালকিনের যে সংকেতটা হয় সেটা থাকে হচ্ছে আমাদের CnH2n এমন, আর অ্যালকাইনের যে সংকেতটা হয় সেটা হয় হচ্ছে CnH2n-2 এমন, তাই না? এই তো। আচ্ছা, এরপরে চলে আসো আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এতদূর পর্যন্ত তো ঢুকলাম। এখানে চলে আসো এই যে বদ্ধ শিকলের ভিতরে। বদ্ধ শিকলের ভিতরে দেখো কেমন হয়, দুই ধরনের হয়, একটা হচ্ছে সুষম চাক্রিক যৌগ, আর একটা হচ্ছে বিষম চাক্রিক যৌগ। এই সুষম বিষম কিন্তু আমার অ্যারোমেটিকের ভিতরেও হয়। তো সুষম আর বিষম চাক্রিকের মানে হচ্ছে, সুষম চাক্রিক মানে হচ্ছে যে চক্রটা গঠন করতেছে, বা যে সাইকেলটা গঠন করতেছে, সেই সাইকেলটাতে শুধু কার্বনই থাকবে, কার্বন ছাড়া অন্য কেউ থাকবে না, তাহলে সেটা সুষম চাক্রিক যৌগ হবে। আর যদি সেই সাইকেলটার ভিতরে কার্বনের সাথে অন্য কোনো একটা যৌগ চক্র গঠনে অংশগ্রহণ করে তখন সেটাকে আমরা বিষম চাক্রিক বলবো। ওকে, যেমন ধরো আমি উদাহরণ দিই একটা, এটাকে যদি আমি বলি তাহলে এটা হবে হচ্ছে আমার সাইক্লোপ্রোপেন। দেখো CH2 CH
এটার নাম আমরা কি বলবো বলো তো? সাইক্লোপ্রোপেন। 3 কার্বন যুক্ত এবং সাইক্লিক একটা যৌগ, দ্যাটস সাইক্লোপ্রোপেন। এটা আমার কোনটার ভিতরে ঢুকবে? এই যে আমাদের সুষম চাক্রিকের ভিতরে। বাট এখানে এই চক্র গঠন করতে যদি আমি একটা অক্সিজেনকে নিয়ে চলে আসি, যেমন ধরুন এই যে ও, তারপরে হচ্ছে CH2 দিলাম, তারপরে হচ্ছে CH2 দিলাম, এমন, দেখছো? তো এখানে যে চক্রটা গঠন হয়েছে, এই যে কার্বন কার্বন অক্সিজেন, এটা তো সবাই যুক্ত। চক্র গঠন করতে আমার এক্সট্রা একজন কাজে লাগছে না, কে সেটা? অক্সিজেন। অক্সিজেন কাজে লাগছে না ভাইয়া? তো এই অক্সিজেনটা তো কার্বন না, কার্বন ছাড়া অন্য কেউ যদি চক্র গঠন করতে কাজ করে বা সাহায্য করে, তখনই সেটা হয়ে যাবে হচ্ছে বিষম চাক্রিক যৌগ। সেম এখানেও সুষম চাক্রিক বিষম চাক্রিকের কাছেও। তো সুষম চাক্রিক মানে হচ্ছে, এখানকার সুষম চাক্রিক হচ্ছে আমাদের মাদার কম্পাউন্ড হলো ভাইয়া বেনজিন। কে বলো তো? বেনজিন। বেনজিন এমনও লেখা যায়, হ্যাঁ। কেউ যদি চিন্তা করে ভাই আমি এমনি লিখবো না, এমনি লিখবো, তাও কোনো প্রবলেম নাই। কেউ যদি চিন্তা করে না ভাই আমি এমনি লিখবো, CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, এই যে সিঙ্গেল বন্ড, এমনি লিখবো, তাও কোনো প্রবলেম নাই। ইচ্ছা মতন সে লিখতে পারে, এই তিনটার যে কোনো একটা। বেনজিন, ন্যাপথালিন, আমাদের অ্যানথ্রাসিন, সবাই হচ্ছে কি আমাদের সুষম চাক্রিক যৌগ, কারণ চক্র গঠনে কার্বন ছাড়া আর কেউ নাই। বাট যদি আমি বলি আমাদের পিরিডিন, কার কথা বললাম বলো ভাই? পিরিডিন। এটাকে আসলে পিরিডিন। তাহলে দেখো তো চক্র গঠনে নাইট্রোজেনটা কাজ করছে না? এখানকার যে কার্বন সে তো নাইট্রোজেনের সাথে যুক্ত, এখানকার যে কার্বন সে তো নাইট্রোজেনের সাথে যুক্ত। তার মানে পিরিডিন কি একটা বিষম চাক্রিক যৌগ, ঠিক আছে? তারপরে আবার আরও যদি আমরা বলি, এই যে অক্সিজেন, এটা হচ্ছে আমাদের ফিউরান। ফিউরান। আরও যদি আমরা বলি থায়োফিন। ওকে, দেখো এটার নাম কি আমাদের? থায়োফিন। এরা সবাই আমাদের কি হবে বলো? কোন ধরনের যৌগ হবে? এটা সবাই আমাদের বিষম চাক্রিক যৌগ হবে, কারণ চক্র গঠন করতে কার্বন ছাড়াও অন্য যে কোনো একটা এলিমেন্ট ব্যবহার হয়েছে। কথা কি বোঝা গেছে? বাট ইন কেস যদি আমি তোমাকে বলি যে ভাইয়া এটা হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন, ধরে নাও ক্লোরোবেনজিন, এটাকে আমি সুষম বলবো না বিষম বলবো? তুমি একটু উত্তর করো তো। সুষম চাক্রিক বলবো নাকি বিষম চাক্রিক বলবো? চোখ বন্ধ করে এটাকে আমি সুষম চাক্রিক বলবো। এখানে যে ক্লোরিন আছে, আমি মানলাম ক্লোরিন আছে, বাট সেটা চক্র গঠন করতে সাহায্য করে নাই, তাই না? চক্রের ভিতরে যদি থাকে তাহলেই সুষম, চক্রের ভিতরে যদি অন্য যৌগ থাকে, অন্য মৌল থাকে, তাহলে সেটা বিষম, আর যদি কার্বন থাকে শুধু তাহলেই সুষম। ক্লিয়ার হবে তো কনসেপ্টটা? ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল প্রকারভেদটা। ওকে, এবার আসো আমরা হচ্ছে সুন্দর মতন এই যে কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র পড়ি। থিওরিটিক্যাল জিনিসপত্র বলতে আমরা অ্যালকেনকে দেখলাম। অ্যালকেন, অ্যালকেনটা কি ঘটে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ঘটে, হ্যাঁ। কার্বন কার্বন একক বন্ধন ঘটে। কার্বন কার্বন একক বন্ধন যদি ঘটে, ধরো আমি একটা 2 কার্বন যুক্ত অ্যালকেনকে যদি লিখি, তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে, 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 এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এমন একটা গঠন ঘটবে। এটা 2 কার্বন যুক্ত। যদি 1 কার্বন যুক্ত লিখি, তাহলে এই যে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা কি লিখছি আমরা? মিথেন। এটা কি লিখছি আমরা? ইথেন, তাই কি না? ওকে, এখন অ্যালকেনটা আমরা লিখতেছিলাম। অ্যালকেনের সাধারণ সংকেতটা কত? CnH2n+2। এখন তুমি যে কোনো জায়গাতে এটা বুঝাও, তাহলেই তুমি এটা বুঝতে পারবা সব কিছু। আচ্ছা, কারণ আমাদের এখান থেকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আসলে যে এদের কিছু ভৌত অবস্থার ভৌত গুণাবলী। কেমন ভৌত গুণাবলী ভাই? কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে। আচ্ছা, এর ভিতরে সংকরায়নটা কেমন হয়? একটা জৈব রসায়নে জৈব অণু সংকরণ কেমন হয়, রিলেটেড ভিডিও অলরেডি আছে, আমার নিজেরই আছে আর কি, আমি নিজেরই দিয়েছিলাম ফ্রি প্লেলিস্টে। বাট আরামসে আমরা একটু এখানেও দেখে ফেলবো একটা জৈব রসায়নের জৈব অণুতে কার্বনের সংকরণ কেমন হয়। এখানে আমরা নর্মাল সংকরণের সূত্র দিয়ে সংকরণটা বের করতে পারি না। নর্মাল সংকরণের সূত্র মানে কি? ওই যে HN = ½ V + M - C + A, এই যে সূত্রটা, এটা দিয়ে বের করতে পারি না। কেন? কারণ ওই সূত্রটা শুধুমাত্র যেখানে আমার একটা কেন্দ্রীয় পরমাণু তার জন্য খাটবে। বাট এই প্রত্যেকটা যৌগে আসলে কেন্দ্রীয় পরমাণু কয়টা? একাধিক। যেমন এখানে আমার কেন্দ্রীয় পরমাণু একাধিক, এটা বাদে এখানে আমার একটাই কেন্দ্রীয় পরমাণু কার্বন, বাট এখানে আমার কয়টা কেন্দ্রীয় পরমাণু? একাধিক। এই যে এও আমার একটা কেন্দ্রীয় পরমাণু, এও হচ্ছে আমার একটা কেন্দ্রীয় পরমাণু। ক্লিয়ার? তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে সুন্দর মতন জৈব যৌগে কার্বনের সংকরায়ন, এটা বের করা দেখব। তো জৈব যৌগে কার্বনের সংকরায়ন বের করাটা, ওই যে বললাম উপায়টা খুবই সহজ, এত প্যারানোর কিচ্ছু নাই। আরামসে এখানে আমরা হাইব্রিডাইজেশন নাম্বার HN, এর ভ্যালুটা বলবো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সিগমা বন্ধন প্লাস হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। ওকে, তো তুমি মাথায় রাখবা
কোনো একটা জৈব যৌগে কোনো কার্বনেরই কখনো লন পেয়ার ইলেকট্রন থাকে না। সো আমার লন পেয়ার ইলেকট্রনের ভ্যালুটা জৈব যৌগের জন্য সবসময় কত হবে? 0 হবে জৈব যৌগের জন্য। মানে ওই কার্বনের খালি সিগমা বন্ধনটা কাউন্ট করলে আমার হয়ে যাবে। সাপোজ আমি এখন এই যৌগটারই কাউন্ট করতে চাচ্ছি, CH, আচ্ছা এইচ না লিখো, এটা হচ্ছে কার্বন দাও ভাইয়া, এখানে হচ্ছে এইচ দাও, এখানে হচ্ছে এইচ দাও, এখানে হচ্ছে এইচ, এই যে এইচ, এই যে এইচ। তাহলে বলো যে এই কার্বন পরমাণু সিগমা বন্ধন কয়টা? 1 2 3 4, 4টা সিগমা বন্ধন। তার মানে তার জন্য আমি বলবো হচ্ছে 4 প্লাস হচ্ছে 0 মানে হচ্ছে 4 মানে হচ্ছে তার সংকরণটা কত? sp3। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে এই কার্বনে যদি চিন্তা করি তাহলে 1 2 3 4, 4টা, তার মানে তারও সংকরণটা কত আমার? sp3। বোঝা যাচ্ছে সংকরণের কাহিনীটা? 4 সংকরণ নাম্বার, হাইব্রিডাইজেশন নাম্বার যদি 4 হয় কি হয়? sp3। হাইব্রিডাইজেশন নাম্বার 4 হলে আমার কি হবে ভাই? sp3। হাইব্রিডাইজেশন নাম্বার যদি আমাদের এই যে কত ছিল? 2 হয় তাহলে কত হবে বলো? sp। যদি 3 হয় তাহলে কত হবে? sp2। যদি 5 হয় তাহলে কত হবে বলো তো? sp3d। এরকম হয় না? তো আমাদের 4 হয়েছে, কত হবে? sp3। এখন যদি আমি তোমাকে বলি এরকম C ডাবল বন্ড C, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, বলো এখানে তাহলে কি হচ্ছে? এই যে 1 2 3, 3টা। এই কার্বনের জন্য কয়টা? 1 2 3, 3টা না? তার মানে সেটা কত? 3 মানে বোঝাচ্ছে হচ্ছে sp2 সংকরায়ন। মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সেখানে কোন সংকরায়নটা ঘটে? sp2 সংকরায়ন। এটা কিন্তু আমরা বের করলাম পরীক্ষালব্ধভাবে। আচ্ছা ঠিক একই রকমভাবে যদি আমি বলি যে আমাদের HC ট্রিপল বন্ড CH, এখানে দেখো তো এই কার্বনের সংকরণটা যদি আমি বের করতে বলি এই কার্বনটার জন্য, তাহলে এর সিগমা বন্ধন কয়টা আছে? এই যে এটার ভিতরে যে কোনো একটা বন্ধন সিগমা, কারণ তো আমরা তো জানি যে দুইটা পরমাণুর ভিতরে যদি একাধিক সমযোজী বন্ধন গঠন হয় তাহলে মিনিমাম প্রথমটা হবে হচ্ছে সিগমা, বা মিনিমাম একটা সিগমা হইতে হবে, বাকিগুলো কি তৈরি হবে? পাই বন্ধন তৈরি হবে। তো পাই তো আমাকে গণনা করতে হবে না, আমাকে কি গণনা করতে হবে? খালি সিগমা বন্ধন। তো সিগমা বন্ধন এখানে এই কার্বনের জন্য এই কার্বনের সাথে একটা আর এই হাইড্রোজেনের সাথে একটা, তাহলে কয়টা? দুইটা সিগমা বন্ধন হলে এখানে তার সংকরণটা হবে কি? sp। ঠিক আছে? এখন আমাদের sp3 সংকরায়নে এখন আমাদের এখানে কিছু ইনফরমেশন জানতে হবে। sp সংকরায়নে আকৃতিটা হয় কি ভাই? সরল রৈখিক, লিনিয়ার, সরল রৈখিক। ওকে, যদি আমরা sp2 সংকরায়নের কথা বলি তাহলে সেখানে তার আকৃতিটা হয় হচ্ছে ভাই ত্রিকোণাকার বা ত্রিভুজাকার। আচ্ছা যদি আমরা sp3 সংকরণের কথা বলি তাহলে সেখানকার আকৃতিটা থাকে কেমন? sp3 সংকরণের কথা যদি বলি তাহলে সেখানকার আকৃতিটা থাকে হচ্ছে আমাদের সুষম চতুস্থলকীয়। তাহলে বলো অ্যালকেন যেগুলা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সেখানে অবশ্যই আমার সংকরণটা কি হইতে হবে বলো তো? sp3 হবে। অ্যালকিন ডাবল বন্ড যার ভিতরে আছে ওই কার্বনটাতে আমার sp2ই হবে, আর অ্যালকাইন সেখানে আমার sp হবে। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি আমাকে কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক মূলক যেটা আছে অ্যাসিড মূলক কার্বক্সিলিক, সেটার কার্বনের সংকরণ বের করে দাও, তাহলে তুমি কি করবা? আমি বললাম যে COOH, এই যে কার্বক্সিলিক গ্রুপ, এই কার্বনের সংকরণ বের করতে হবে। তো আমি এটাকে একটু ভালো করে ভেঙে লিখলে এরকম লেখা যায় না? C ডাবল বন্ড OH। তাহলে এই কার্বনের সিগমা বন্ধন আসলে কয়টা? এই কার্বনের সিগমা বন্ধন হচ্ছে একটা, এই দুইটার ভিতরে যে কোনো একটা, তাহলে দুইটা আর একটা, যে তিনটা সিগমা বন্ধন, আর একটা তো হচ্ছে পাই, তাই না? তাহলে সিগমা বন্ধন কয়টা? তিনটা সিগমা বন্ধন মানে সংকরণ কত? sp2। বলো পারা যাবে? সহজ না জিনিসটা? তাহলে এই জিনিসটাই ছিল হচ্ছে এখানে। তাহলে এখানে দেখো যেটা হচ্ছে অ্যালকেন নিয়ে এখানে কথাবার্তা বলা আছে। এটা কার কথা বলো তো ভাইয়া? আমাদের অ্যালকেনের। তো অ্যালকেনের সংকরণ কত হয় বলো? অ্যালকেনের সংকরণ হবে হচ্ছে sp3। ওকে, sp3 সংকরণ মানে আকৃতিটা কেমন হবে? সুষম চতুস্থলকীয়। এটা 3D আকৃতিটা হবে হচ্ছে এরকম, এবং এটা যদি আমি 2D খাতাতে ড্র করি তাহলে কিরকম ভাবে ড্র করবো একটু দেখে নাও। সাপোজ আমি মিথেনকে ড্র করতেছি, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন দিলাম, আমি যতটুকু ড্র করতেছি এতটুকু তোমার ড্র করতে পারলেই এনাফ। হাইড্রোজেন তুমি এতটুকু এমনি ড্র করে ফেলবা। বুঝা গেছে? এই শেষ। এখানে বন্ধন কোণ, বন্ড অ্যাঙ্গেল, এটার ভ্যালুটা কত হয়? বন্ধন কোণের পরিমাণটা ছিল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট, এই ছিল হচ্ছে আমার বন্ধন কোণের পরিমাণ। বাস শেষ। ওকে, পরে চলে আসো। উৎপন্ন সংকরিত অরবিটাল হচ্ছে 4টি, অবশ্যই s একটা p 3টা, কয়টা? 4টা। চরিত্র s এরটা হচ্ছে 25%, কারণ টোটালটা মিলে যদি 100% হয় তাহলে s এর পজিশনটা কত আছে বা s এর চরিত্র কত আছে? 25%, আর বাকি 3টা পিতে কত? 75%, দিয়ে টোটালে 100% এমন। ওকে, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো। কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা কতটুকু? 0.154 ন্যানোমিটার। আচ্ছা, এরপরে বন্ধন কোণের পরিমাণটা কত? 109 ডিগ্রি 5 মিনিট, 109.5 ডিগ্রি, অথবা আমরা বলবো 109 ডিগ্রি 28 মিনিট এমন। জ্যামিতিক আকৃতিটা কেমন বলো? সুষম চতুস্থলকীয়, যেটা এরকমভাবে আমি তোমাকে দেখাইছি।
ঠিক আছে, ঠিক একই রকমভাবে যদি আমি অ্যালকিনেরটাতে আসি, এটা কার কথা বলো? অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিনেরটা কেমন? CnH2n, তাই কি না? সাধারণ সংকেতটা এমন, এবং এটার প্রথম সদস্যটাই কি? CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ ইথিন বা ইথিলিন। এই গ্যাস, এই গ্যাসে এই কার্বনের সিগমা বন্ধন কয়টা বলো? তিনটা। তিনটা না? এই যে দুইটা হাইড্রোজেনের সাথে এবং একটা এই যে কার্বনের ভিতরে, এটা এই হাইড্রোজেনেরও কি সেম না? এই কার্বনেরও কি সেম না ভাইয়া? তিনটা সংকরায়ন, মানে হাইব্রিডেশন নাম্বার 3, মানে কি সংকরায়নটা? sp2 সংকরায়ন, এটাই বলা আছে এখানে, sp2 সংকরায়ন। উৎপন্ন যৌগের অরবিটাল কয়টা? 3টা। তাহলে এস এর চরিত্র কয়টা? এস একটা, পি 3টা, টোটালে কয়টা? টোটালে হবে 100%। তাহলে এস এর যেই চরিত্র সেটা কত? 33.33, আর পি টোটালে কত? 66.66, দুটো মিলে 100%। এবং এইখানে বন্ধন দৈর্ঘ্যটা কত? 0.134 ন্যানোমিটার। দেখো কমছে না? বন্ধন যত বেশি বেড়ে যায় তত তাদের আকর্ষণ বলটা বেড়ে যায়, তত তাদের দূরত্বটা সংকুচিত হয়। ওকে, এটা হচ্ছে 0.134। এখানে বন্ধন কোণের পরিমাণ কত? 120 ডিগ্রি, মানে তিনজন মিলে আসলে 360 ডিগ্রি হয়, তিনটা কোণ মিলে। দেখো এটার আকৃতিটা কেমন হয়? এদের আকৃতিটা হবে হচ্ছে, এখানে তো এটা দেওয়া আছে, আমি একটা sp3 মানে নর্মাল একটা যৌগ নিই। একটা sp3 নর্মাল যৌগটা হচ্ছে কেমন? ধরুন আমি যদি বলি হচ্ছে BF3, এটাই কিন্তু একটা আমাদের নর্মাল। তাহলে আমি যদি B নেই, এখানে হচ্ছে F, এখানে হচ্ছে F, এটা হচ্ছে, এটা বোঝানোর জন্য জাস্ট নেওয়া। এটা sp3 যৌগের আকৃতিটা কেমন হবে বুঝছো? এমন হবে। সো এই যে এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এই অ্যাঙ্গেলটার পরিমাণটাই কত? 120 ডিগ্রি। ওকে, তিনটা কোণ, তিনটা 120-এ কত হবে? 360 ডিগ্রি। এটাই বোঝানো হয়েছে আর কি এখানে। ক্লিয়ার? আচ্ছা, জ্যামিতিক কোণটা কেমন হবে? সমতলীয় ত্রিকোণ আবার বা ত্রিভুজ আকৃতি, বাস শেষ। এবার আসলে যদি sp সংকরায়ন হয়, তাহলে যেটার কথা বললাম, sp সংকরায়ন মানে কার কথা বলা হচ্ছে? অ্যালকাইন বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে যেখানে, অ্যালকাইন CnH2n-2। আচ্ছা, কার্বন কার্বন ট্রিপল বন্ড। ওকে, সো কার্বন কার্বন ট্রিপল বন্ড অ্যালকাইনের ভিতরে এখানে আমাদের কি থাকবে? এমন থাকবে। এখন বলো তো ভাই, আমি একটা জিনিস তোমাকে একটু দেখাচ্ছি, এই জিনিসটা আবার বুঝো কিন্তু। অ্যালকাইন আমি একটা যৌগ লিখলাম CH3 CH2C ট্রিপল বন্ড CH। এই যৌগে সবগুলা কার্বনই কি তাহলে আমাদের sp সংকরণে সংকরিত? এখানে এটা যেহেতু একটা অ্যালকাইন যৌগ, তোমার কাছে কি মনে হয়? উত্তরটা অবশ্যই না আসা উচিত, তাই না? উত্তরটা না কেন আসা উচিত? কারণ সবগুলা কার্বনের সিগমা বন্ধন আর পাই বন্ধনের গণনা করার পরেই না আমি উত্তরটা বলতে পারবো। তো এই কার্বনের সিগমা বন্ধন যদি তুমি কাউন্ট করো তাহলে কয়টা পাবা তুমি? 4টা না? এই যে একটা আর 3টা হাইড্রোজেনের সাথে 3টা, কয়টা টোটালে? 4টা। মানে এটা কোন সংকরণে সংকরিত? sp3 সংকরণে সংকরিত। এই কার্বনের যদি কাউন্ট করো তাহলে এই যে একটা, দুইটা আর বাকি দুইটা হাইড্রোজেনের সাথে, মানে সেম 4টা sp3 সংকরণে সংকরিত। এই কার্বনের যদি কাউন্ট করো তাহলে এই যে একটা আর এখানে যে কোনো একটা আছে, তার মানে এই কোন সংকরণে? sp2 সংকরণে সংকরিত, সরি sp2 আবার বলি sp সংকরণে। কারণ কয়টা সিগমা বন্ধন? কয়টা? দুইটা, এই যে একটা, এই যে একটা। আবার এই কার্বনে যদি কাউন্ট করো সেম, এই যে একটা আর এখানে হাইড্রোজেনের সাথে একটা, তার মানে কয়টা? দুইটা, অর্থাৎ sp সংকরণে সংকরিত। বোঝা যাচ্ছে কি ইস্যুটা? ব্যাপারটা এরকম, কোন কার্বনকে আমরা ইন্ডিকেট করছি সেটা। তো অ্যালকাইনের ভিতরে অন্তত একটা তো থাকবে যে আমার কি সংকরণে সংকরিত? sp সংকরণে সংকরিত, সেজন্যই বলা। তো যাই হোক, এটা হচ্ছে আমার sp সংকরণে সংকরিত। উৎপন্ন সংকরিত অরবিটাল হচ্ছে দুইটা, s একটা p একটা, তাহলে s এরও 50%, p ও 50%। ওকে, আচ্ছা, আর বন্ধন দৈর্ঘ্য দেখো এখানে 0.120 ন্যানোমিটার, আরও কমে গেছে, বুঝতেছো আশা করি। বন্ধন কোণ 180 ডিগ্রি, জ্যামিতিক আকৃতি হচ্ছে সরলরৈখিক। এই হচ্ছে আমাদের এদের সম্পর্কে বেসিক কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটুকু হয়ে গেলেই তখন আমরা হচ্ছে যে এদের সম্পর্কে ভেতরে ঢোকা শুরু করব, ব্যাপারটা বুঝবো আর কি। তার আগে একটা খুব কমন ইস্যু হুটহাট করে মাঝে মধ্যে চলে আসে, সেটা হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধন গণনা। হ্যাঁ, হুটহাট করে আসে কিন্তু সিগমা বন্ধন এবং পাই বন্ধন গণনা। আচ্ছা, কোন একটা যৌগের জন্য সিগমা বন্ধন কয়টা হবে, পাই বন্ধন কয়টা হবে? তো এটা হচ্ছে আমরা একটু এদিক দিয়ে দেখবো, একবারই দেখে ফেলবো ইনশাল্লাহ সম্পূর্ণটুকু। যৌগটা যদি আমার অ্যালিফেটিক হয় তাহলে একরকম, আর যৌগটা যদি আমাদের অ্যারোমেটিক হয় তাহলে আবার আরেক রকম। ওকে, আচ্ছা, যৌগটা যদি আমাদের অ্যারোমেটিক হয়, অ্যারোমেটিক মানে কি? যে বেনজিন টেনজিন টাইপের যে যৌগটা, সেটা। তো আমরা যদি এটাকে মানে লিখে তারপরে কাউন্ট করি তাহলে তো আলহামদুলিল্লাহ পারবোই। আমরা লিখে কাউন্ট করাটাও দেখবো, একটা শর্টকাট টেকনিকও শিখে ফেলবো যেন খুব সহজে উত্তরটা করতে পারি। সেটা হলো, ধরো আমি একটা যৌগ লিখতেছি, এটা হচ্ছে C4H8, আরেকটা লিখতেছি C4H10,
10, আরেকটা লিখতেছি, আরেকটা এখানে লিখি C2H2, এমন তিনটা যৌগ লিখছি। প্রথমটা কি? একটা অ্যালকিন। তুমি সাধারণ সংকেতের সাথে মিলাই দেখো, অ্যালকিন না তো? তিনটেই তো আমার অ্যালিফেটিক যৌগ। হ্যাঁ, পরেরটা কি? একটা হচ্ছে অ্যালকেন। পরেরটা কি? পরেরটা হচ্ছে একটা অ্যালকাইন, এমন। আচ্ছা, তো এখানে সিগমা বন্ধন পাই বন্ধন কাউন্ট করবো আমরা কেমনে? এমনে কাউন্ট করতে পারি আমরা, যে ধরো এই যৌগটাকে যদি আমি লিখি তাহলে কার্বন 4টাকে দিলাম, 1 2 3 4 4, যেহেতু অ্যালকিন তার মানে মিনিমাম একটা ডাবল বন্ড হবে। এখন এটা লেখার জন্য তুমি যে কোনো জায়গায় ডাবল বন্ড দাও, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? মধ্যেও দিতে পারো, এটা তোমারই উপরে ইচ্ছা। আচ্ছা, একটা ধরো হাইড্রোজেন, বাকি হাতগুলো আমরা কি দ্বারা পূরণ করবো? হাইড্রোজেন দ্বারা। বাকি হাতগুলো কি দ্বারা পূরণ করবো? হাইড্রোজেন দ্বারা। দেখো এটা এরকম হবে না ভাই, পূরণ করলে এরকম হবে। ওকে, সো তুমি যদি এখন একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝবা সিগমা বন্ধন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, কয়টা? 11টা। আরেকবার দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা কি কোনো একটা কোথাও একটা কার্বন কম লিখছি এমন কিছু? সি না, ঠিকই আছে, কার্বন টার্বন তো সব ঠিকই লিখছি, 11টা। তাহলে আমরা এখানে কি বলবো? আমার সিগমা বন্ধন কয়টা ভাইয়া? 11টি। কোথায়? এখানে। আচ্ছা, এখানে দেখো, এখানে যদি আমি সিগমা বন্ধন লিখি, এখানেও সেম টু সেম হবে না যৌগটা? যৌগটা দেখতে কি সেম টু সেম হবে না? খালি এখানে সবগুলা কি সেম, সিঙ্গেল বন্ড। এমন হাইড্রোজেন দিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আবার আমি কাউন্ট করি, যদি কাউন্ট করি কত হয় দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কয়টা হয়? 13টা। তাহলে এখানে আমার সিগমা বন্ধন কয়টা ভাইয়া? 13টি। আচ্ছা, ঠিক আছে, কীরকম যদি এখানে কাউন্ট করি আমরা, এখানে যদি কাউন্ট করি তাহলে এটা পাই হচ্ছে কত? সি ট্রিপল বন্ড সি, এই যে আমাদের হাইড্রোজেন, এই যে আমাদের হাইড্রোজেন একটা। তাহলে এখানে যদি আমরা কাউন্ট করি 1 2 3, তিনটা ছাড়া সিগমা বন্ধন আছে, এখানে হচ্ছে 3টি। আচ্ছা, তো এভাবে তুমি চাইলে লিখে কাউন্ট করতে পারো, বাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা অ্যালিফেটিক যৌগে সিগমা বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন ইকুয়ালস টু মোট পরমাণু -1। একবারে ভেরি এক্সক্লুসিভ একটা ফর্মুলা, ঠিক আছে? এই শর্টকাট দিয়ে আরামসে তুমি সবগুলা উত্তরই করে ফেলতে পারবা অ্যালিফেটিক যৌগের জন্য, কিন্তু এটা ঠিক আছে? কথা বুঝতে পারছো তো? অ্যালিফেটিক যৌগের জন্য আরামসে তুমি এটা করতে পারবা। অ্যালিফেটিক যৌগের জন্য মোট পরমাণু -1। দেখো এখানে মোট পরমাণু কয়টা ছিল? C4H8 12টা। -1 করলে কত হবে? C4 মানে কি? কার্বন 4টা, হাইড্রোজেন 8টা, কয়টা? 12টা। 12টা -1 মানে কত? 11টা। 11টা পাইছো তুমি উত্তরে, ঠিক আছে? এখানে দেখো C2H2 কয়টা? 4টা। 4টা -1 মানে কয়টা? 3টা। দেখো পাইছো 3টা। এখানে দেখো C4H10 14, 14 -1 মানে কত? 13। তাহলে আমি যদি তোমাকে এখন বলি যে ভাই আমাদের হচ্ছে C6H12 কয়টা হবে? এখানে 17টা। পারা যাবে না? যাবে না, কারণ এটা একটা কি? অ্যালকিন, অ্যালিফেটিক। অ্যালকিন হোক, অ্যালকেন হোক, অ্যালকাইন হোক, অ্যালিফেটিক যৌগ যদি হয়, মানে অ্যারোমেটিক যদি না হয়, ঠিক আছে, তাহলে আমি এমনি করতে পারবো। ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে, অ্যারোমেটিক যৌগের জন্য দেখো আমি তোমাকে একটা উদাহরণ দেই খালি। সাপোজ বেনজিন লিখলাম C6H6। তো অ্যারোমেটিক যৌগ যদি হয়, এই যে হাইড্রোজেন, 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 দেখো ভালো করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিগমা বন্ধন পাইলাম। তারপরে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন সিগমা বন্ধনে আছে, সিগমা বন্ধনে আছে, সিগমা বন্ধনে আছে, সিগমা বন্ধনে আছে। তাহলে 6টা + 6টা কয়টা আমাদের সিগমা বন্ধন? 12টা। তো অ্যারোমেটিক যৌগে আমার সিগমা বন্ধন সংখ্যা কাউন্ট করতে হয় হচ্ছে, অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন সংখ্যা, সিগমা সমান হচ্ছে মোট পরমাণু, মোট পরমাণু জয়টা সংখ্যা, তো এটা আমার কি? সিগমা বন্ধন। আর কিচ্ছু কাউন্ট করা লাগবে না, বুঝা গেছে? অ্যারোমেটিক যৌগ যদি হয়। তাহলে আমি যদি আরেকটা অ্যারোমেটিক যৌগ লিখি এমন, এটা কে দেখো তো ভাইয়া? ন্যাপথালিন না? ন্যাপথালিন না? তাহলে এখানে আমার হচ্ছে কার্বন কয়টা? 1 2 3 4 5 6, 6টা, 7 8 9 10, 10টা। C10। হাইড্রোজেন কয়টা দেখো তো? 1 2 3 4, হ্যাঁ এখানে তো নাই। 5 6 7 8, হাইড্রোজেন 8টা।
তাহলে এখানে আমার তাহলে টোটাল সিগমা বন্ধন কয়টা হবে? এটা কিন্তু পাই বন্ধন কাউন্ট করার কোনো ফর্মুলা না। পাই বন্ধন কাউন্ট করতে গেলে তোমাকে এভাবে ভেঙেই লিখতে হবে। যেমন এখানে পাই বন্ধন কয়টা? 3টা। এই যে এখানে এটা পাই একটা বন্ধন, এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, টোটালি 3টা। আচ্ছা, তাহলে এখানে এই যৌগের জন্য আমার সিগমা আর পাই বন্ধন কাউন্ট যদি আমরা করি তাহলে কত হবে এটা দেখো তো। এটা টোটালে কত হয়? 18। তার মানে এখানে হয় হচ্ছে 18টি সিগমা বন্ধন আছে। পাই বন্ধন কাউন্ট করতে গেলে সেটাকে ভাঙতে হবে, তাছাড়া উপায় নাই কোনো। পারা যাবে এবার সিগমা বন্ধন পাই বন্ধন কাউন্ট করতে? চলো আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করে ফেলি। বেনজিনের সিগমা বন্ধন সংখ্যা কয়টা? বেনজিন কত? C6H6, মাত্রই করলাম। তাহলে এটা কি একটা অ্যালিফেটিক যৌগ না অ্যারোমেটিক যৌগ? অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের জন্য কি হয় বলো? অ্যারোমেটিক যৌগ। দেখছো এটা কোথায় আসা কোশ্চেন? 21-22 এগ্রিতে। আচ্ছা, একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের জন্য আমাদের কি হবে? জয়টা পরমাণু তয়টাই। তাহলে পরমাণু কয়টা আছে? 12টা। তাহলে সঠিক উত্তর কোনটা? চোখ বন্ধ করে 12। পারা যাবে? ওকে, আসো দেখি আর একটু। এই যে একটা যৌগ দিছে হাইড্রোকার্বনের বাম দিক থেকে প্রথম এবং দ্বিতীয় কার্বনে, বাম দিক থেকে প্রথম মানে কি? এইটা একটা, এইটা একটা। দ্বিতীয় কার্বনের কি কি ধরনের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন দেখা যায়? তো এটাকে যদি আমি একটু ভেঙে লিখি বলো তো ভাইয়া। হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন, এই যে হাইড্রোজেন, এখানে তো ডাবল বন্ড আছে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে কত কার্বন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। আমার লাগবে কোনটা কোনটা কার্বনে? এটাতে একটা, এটাতে একটা। এর সিগমা বন্ধন কয়টা বলো তো? 1 2 3 4, চারটা। চারটা সিগমা বন্ধন মানে কি? সে সংকরণ আছে sp3। এর সিগমা বন্ধন কয়টা বলো তো? 1 2 3টা, এখানে একটা, আরেকটা তো কি পাই বন্ধন গঠন করছে। পাই তো আমাদের কাউন্টের প্রয়োজন নাই, তাহলে এর কি হবে বলো তো ভাইয়া? sp2। তাহলে আমার সংকরণটা পাচ্ছি কি আমি? sp3 sp2 কোথায় আছে সেটা দেখো তো একটু। sp3 sp2 বি নম্বরে আছে না? বি। পারা যাবে? আবার দেখো নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরায়ন ঘটে? কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সেখানে কি sp2 সংকরায়ন ঘটে? ঘটে না? তাহলে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, এই যে এখানে নাই, এখানে ট্রিপল, এখানে sp, এখানেও নাই, এই যে এখানে আছে। তাহলে আমাদের ডি। সঠিক উত্তর ডি। বোঝা যাচ্ছে? আমরা যতটুকু পড়লাম তার মিল পাওয়া যাচ্ছে কোশ্চেনের সাথে। আবার দেখো পরের কোশ্চেনের ভিতরে যদি আমরা ঢুকি, নেক্সট কোশ্চেনের ভিতরে কোনটি জৈব যৌগ নয়? একটা এক্সট্রা কোশ্চেন, এটা ভালো করে দেখতে হবে, ভালো করে পারতে হবে আসলে আমাদের। এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যৌগটা কি, এই যৌগটা কি আমাদের এই জৈব যৌগ? উত্তর হচ্ছে না। ঠিক একই রকমভাবে কার্বন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া না করে সালফারের সাথে বিক্রিয়া করে তাহলে কার্বন ডাইসালফাইড তৈরি করে, এটাও তো আমার জৈব যৌগ হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা বলো তো? সি। ওকে, এই যে ক্যালসিয়াম কার্বাইড, এটা কিন্তু ঠিকই একটা জৈব যৌগ হয়ে যায়। কারণ কি? এই যে ক্যালসিয়াম, এই যে কার্বন 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 ট্রিপল বন্ডে থাকে এখানে, হ্যাঁ, এই যে এরকমভাবে তার জৈব যৌগের গঠনটা আর কি এমন থাকে। বুঝছো? আচ্ছা, কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে? একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলেই তো সেখানে একাধিক সংকরায়ন চলে আসে, আসে না? যেমন দেখো সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মানে হচ্ছে এমন। এটা কিন্তু বেনজিন না ভাইয়া, মাথায় রাখবা। বেনজিনের ভেতরে কিন্তু আনস্যাচুরেশন থাকে। এই যে সাইক্লোহেক্সেন দেখতে হচ্ছে এক্স্যাক্ট এরকম, মানে সব জায়গাতে CH2 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 CH2, এখানে কোনো আমার কি নাই, সবগুলা সিগমা বন্ধন, সবগুলা sp3 সংকরায়নে। বেনজিনের ভিতরে সবাই sp2 সংকরায়নে, কারণ সিঙ্গেল বন্ড অথবা ডাবল বন্ড থাকা লাগবে। এই যে দেখো এটা কি এমন, এখানে সবাই কিন্তু sp2 সংকরায়নে। বের করবা এই যে টোলুইন, টোলুইন যদি করো তাহলে টোলুইনই কিন্তু একাধিক পেয়ে যাবা। কেন? কারণ এখানেও তো একটা কার্বন আছে, আছে না? এরা সবাই কোন বন্ধনে বলতো? sp2 সংকরায়নে। এরা সবাই কোন সংকরায়নে? sp2। এই যে ভেতরের যে কার্বনগুলা, ভেতরের যে কার্বনগুলা, ভেতরের যে কার্বনগুলা। কিন্তু এই যে এই যেটা CH3, এটা আবার কোন সংকরায়নে? এর কয়টা সিগমা বন্ধন? 4টা না? এই 4টা সিগমা বন্ধন মানে কি? sp3। আর ভেতরেরগুলো সবগুলা কি? sp2 সংকরায়নে। তার মানে অবশ্যই একাধিক সংকরিত, একের অধিক সংকরিত অরবিটাল পেলাম না, সেটা কোনটা? সি। বুঝা গেছে? আর এই যে এন বিউটেন, এন বিউটেনের ব্যাপারটা হচ্ছে মানে ন্যাচারাল বিউটেন আর কি। ন্যাচারাল বিউটেন যেরকম হয় CH3 CH2 CH2 CH3, এই যে এরকম। তাহলে বলো এখানকার যদি আমরা তুলনা করি এটাকে, তাহলে এখানে এও আমার sp3, এও sp3, কারণ সবার সিগমা বন্ধনের সংখ্যা কত হবে? 4 হবে। তার মানে সঠিক উত্তর আমাদের কোনটা? টলুইন। ওকে, এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখে ফেলি। সাইক্লোহেক্সেনে অণুর কার্বন সমূহে কোন ধরনের সংকরায়ন ঘটে? আমরা সাইক্লোহেক্সেন আগে লিখে ফেলি। আমি মাত্রই আগের এটাতে দেখালাম সাইক্লোহেক্সেন কেমন হয়, এমন। এর ভিতরে কোনো বলয় থাকবে না। যৌগটাকে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারি এরকম CH2 CH2 এমন। তাহলে প্রত্যেকটা কার্বনেই যদি তুমি কাউন্ট করো, ধরো নাও এই কার্বনটাকে আমরা কাউন্ট করতেছি, এই কার্বনের প্রত্যেকটা কার্বনই এরকম হয়ে আছে যে একটা করে তার কি বন্ধন? সিগমা বন্ধন অপর কার্বনের সাথে, আর একটা সিগমা বন্ধন পরের কার্বনের সাথে, এবং দুইটা হাইড্রোজেনও সিগমা বন্ধনের সাথে যুক্ত আছে। মানে এর কাছে সিগমা বন্ধন সংখ্যা আছে কয়টা? টোটালে 4টা। 4টা সিগমা বন্ধন মানে ওর সংকরায়নটা কি হয় বলো তো ভাইয়া? sp3 সংকরায়ন ঘটে। তো sp3 সংকরায়ন তো এরো 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 প্রত্যেকটারই। তাহলে সঠিক উত্তর কোনটা আমাদের? বি। বুঝতে পারা যাচ্ছে আমরা কি করতেছি? পারা যাবে না? ওকে, আচ্ছা।
এরপরে এরপরে আমরা হচ্ছে জৈব রসায়নের কিছু বেসিক বিক্রিয়া সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলক দেখব, তারপরে হচ্ছে আমরা ঢুকে যাব হচ্ছে আসলে আমাদের এর ভিতরে জৈব রসায়নের এই যে বেসিক বিক্রিয়াগুলা, এগুলা প্রত্যেকটা পরবর্তী যে লেকচারগুলো মানে বিক্রিয়ার যে লেকচারগুলো সেগুলোতে তুমি পাবাই। সো এগুলাতে আমি শুধুমাত্র ডেফিনেশন দিয়ে চলে যাব যেন তোমার কাছে একটা খালি আইডিয়া থাকে। তারপরেই হচ্ছে আমরা মানে নামকরণ, আজকের প্রায়োরিটিটা আমরা একটু নামকরণের ভিতরে দিতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, আসো দেখো আমরা এখন যদি প্রতিস্থাপন বিক্রিয়ার ভিতরে ঢুকি, জৈব রসায়নের বিক্রিয়াকে মেনলি কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে সংযোজন, প্রতিস্থাপন সংযোজন, একটা হচ্ছে অপসারণ বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে আমার সমনীকরণ বিক্রিয়া। এই 4 ধরনের। সমনীকরণটা অলরেডি আমরা দেখছি না একেবারে শুরুর বিক্রিয়াটা ওইটা। আর আছে কি? আর আছে হলো যে প্রতিস্থাপন, এরকমভাবে বিক্রিয়া। চলে আসো আমরা সংযোজন প্রতিস্থাপন বিক্রিয়াটা প্রথমে বুঝি। প্রতিস্থাপন বিক্রিয়া মানে বোঝাচ্ছে যে একটা জৈব অণু থেকে একটা জৈব অণুর সাথে অন্য কোনো একটা বিকারক বিক্রিয়া করবে, জৈব অণু থেকে কেউ বের হবে আর কেউ ঢুকবে, কেউ বের হচ্ছে কেউ ঢুকছে, এই বিক্রিয়াটাকে বলতেছি আমরা প্রতিস্থাপন। মানে একজন যাচ্ছে একজন আসছে, এটাকে বলবো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন ধরো আমি যদি বলি যে আমাদের এই যে এরকম আমি বিক্রিয়াটা দেখাই দিই, ধরো একটা অ্যালকাইল হ্যালাইড CH3 CH2, এটা অ্যালকাইল হ্যালাইড Cl, একটা ইথাইল ক্লোরাইড ধরে নাও, এর সাথে যখন আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন এটা বিক্রিয়া করাচ্ছি। অ্যাকোয়াস সলিউশন মানে কি ভাই? আমাদের পানির যেটা দ্রবণ, মানে এটা একটা বিকারক হিসেবে বিক্রিয়া করতেছে। তখন এখানে যে কাহিনীটা ঘটতেছে সেটা হচ্ছে আসলে বলো তো, হাইড্রোক্সিলটা কোন চার্জে চার্জিত হয়? -1। তাহলে পটাশিয়ামটা কোন চার্জে চার্জিত হবে? +1, তাই না? এরকমই তো থাকে। ক্লোরাইডটা তো -1 হয়, তাহলে ক্লোরাইড যদি -1 হয় তাহলে এই টোটাল যে ইথাইল সেটাকে অবশ্যই আমার +1 হইতে হবে, তাছাড়া তো আমার কখনোই সেটা কি হবে না, নিউট্রাল হবে না যৌগটা। তাহলে এটা করার পরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, এমন এদেরকে যুক্ত করে দিবা। এদেরকে যদি যুক্ত করে দাও তাহলে থাকলো কি ভাই? দেখো তো, থাকলো কি এমন কেউ না যে আমাদের CH3 CH2 OH প্লাস HCl, সরি KCl, এমন কেউ থাকলো না। তাহলে দেখো এই যে এই জৈব অণু যেটা ছিল, এই জৈব অণুতে ভিতর থেকে সিএলটা আমার অপসারিত হয়েছে, মানে সিএলটা এখান থেকে প্রতিস্থাপিত হয়েছে যে হ্যালোজেন অণুটা, আর তার পাশাপাশি আবার আরেকজন ঢুকছে। কে ঢুকছে? সেটা হাইড্রোক্সিলটা। এই না ঘটনাটা? তো দ্যাটস ওয়াই এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। আচ্ছা, আর আবার দেখো সংযোজন বা জুট বিক্রিয়া যদি হয়, সংযোজন বা জুট বিক্রিয়া, তো সংযোজন বা জুট বিক্রিয়ার কনসেপ্টটা হচ্ছে যে যা কিছু জৈব অণুর ভিতরে যা কিছু যুক্ত হবে, কোনো কিছু অপসারণ হবে না, ঠিক আছে? যা কিছু যুক্ত হওয়ার মতো যুক্ত হবে, কোনো কিছুই অপসারণ হবে না। তাহলে আমি যদি বলি এই যে এরকম দেখো CH2 ডাবল বন্ড CH2, যাদের ভিতরে এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ধরনের আনস্যাচুরেশন থাকে তারা এই ধরনের বিক্রিয়া দেয়, তাছাড়া আর কেউ দিবে না। হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে, আমরা এই বাচ্চাকালে এগুলো বিক্রিয়া পড়ছি আসলে। নিকেল বাই 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে কি হয় বলো তো? এই যে এখানে যে আমার দুইটা হাইড্রোজেন অণু ক্রিয়েট হয়, এই যে হাইড্রোজেন অণু একটা আর একটা হচ্ছে হাইড্রোজেন অণু আরেকটা, তো একটা হাইড্রোজেন অণু মানে পরমাণু আমার আরামসে এর সাথে যুক্ত হয়, আর একটা হাইড্রোজেন পরমাণু আমার আরামসে এর সাথে যুক্ত হয়। তো যুক্ত হয়ে গেলে কি মধ্যখানের ডাবল বন্ডটা ভেঙে যায়, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH3 তৈরি হয়ে যাচ্ছে। দেখো একটা জৈব অণুর ভিতরে যা কিছু যুক্ত হওয়ার যুক্ত হলো, কোনো কিছু কি বের হয়েছে? উত্তরটা হলো না, যা কিছু যুক্ত হওয়ার যুক্ত হয়েছে। তো এই ধরনের বিক্রিয়াকে আবার আমরা কি বলবো? সংযোজন বা জুট বিক্রিয়া বলবো। এবার আসো আমরা অপসারণ বিক্রিয়াটা একটু দেখি। অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, অপসারণ বিক্রিয়ার কাহিনী হচ্ছে যে একটা জৈব অণুর ভিতর থেকে যা কিছু বের হওয়া সম্ভব তা বের হয়ে চলে যাবে, কোনো কিছু যুক্ত হবে না। যেমন আমি যদি তোমাকে একটা বিক্রিয়া দেখাই, CH3 আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি করার জন্য এই বিক্রিয়াগুলো হচ্ছে অপসারণ বিক্রিয়া হচ্ছে সব থেকে বেশি পারফেক্ট। হ্যাঁ, একটা অ্যালকোহল নাও CH3 CH2OH, এটা কি নিলাম আমরা? অ্যালকোহল। ইথানল, ইথানলের ভিতরে যদি আমরা অপসারক অ্যালুমিনিয়াম অক্সাইড দেই Al2O3 দিয়ে যদি 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করি, হ্যাঁ, তাহলে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে এই যে দেখো এখান থেকে এখানে আমার দুইটা হাইড্রোজেন থাকে, মানে যার কাছে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, এই হাইড্রোক্সিল গ্রুপটা কি করে? এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই যে হ্যালোজেন এখানে তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে ওটা মিলে তৈরি করে দেয় হচ্ছে ভাই তোমাকে পানি। হ্যাঁ, ওটা মিলে তৈরি করে দিল হচ্ছে পানি, প্লাস বাকি যৌগটুকু ঠিক থাকলো। তো বাকি যৌগটুকু কি থাকলো? এখানে CH2, এখানেও কি থাকতেছে? CH2। তাদের মাঝে ডাবল বন্ড হওয়া ছাড়া কি এই যৌগটা স্টেবল হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে কি যৌগ তৈরি হয়ে যাচ্ছে? দেখো এক মল পানি অপসারিত হয়ে এখানে আসলে একটা অ্যালকিন তৈরি হয়ে যাচ্ছে। তো এই ধরনের বিক্রিয়াকে বলবো হচ্ছে আমরা অপসারণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলবো আমরা? অপসারণ বিক্রিয়া। তো এই অপসারণ বিক্রিয়াটা কেমন? আমাদের একটা জৈব অণুর ভিতর থেকে যা কিছু বের হওয়ার
তা বের হয়ে যাচ্ছে, কোনো কিছুই প্রবেশ করতেছে না। দ্যাটস ওয়াই ওই ধরনের বিক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা অপসারণ বিক্রিয়া। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া। এটা তো অলরেডি করে দেখাইছি, সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া। আমরা এখানেও আর কি ওটাকেই নিব, অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO। ওকে, এইটাকে যখন আমরা হিট দিলাম তখন এটা কি তৈরি হয়ে গেল? H2NCO NH2, অথবা এটাকে এমনও বলা যায় NH2CO, যেটাই বলো না কেন তুমি। ক্লিয়ার? পারা যাবে? ওকে, সো এই হচ্ছে আমার বেসিক 4 ধরনের বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে একটা পার্টের ভিতরে, সেটা হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণী জিনিসটা একটু বোঝার জন্য তার আগে আমাদেরকে ফাংশনাল গ্রুপ বুঝতে হবে। কি বুঝতে হবে ভাই বলো? ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। সো দ্যাটস ওয়াই আমি আগে হচ্ছে কার্যকরী মূলক এই জিনিসটা এখানে পড়ে ফেলি, তারপরে হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর ভিতরে যাচ্ছি। আগে কি বলবো আমরা? কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। নামকরণের জন্য ফাংশনাল গ্রুপটা খুবই খুবই প্রয়োজনীয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগে বুঝবো হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপটা কাকে বলবো? ডেফিনেশনটা হবে হচ্ছে এরকমভাবে যে যে মূলক আয়ন অথবা যে মূলক বা আয়ন বা যার জন্যই যে মূলক বা আয়ন অণু বা পরমাণু জন্য কোনো একটা গ্রুপে উপস্থিত থাকার জন্য আমার টোটাল ওই যৌগটার ভৌত এবং রাসায়নিক ধর্ম ওই মূলক আয়ন অথবা অণু বা পরমাণু অনুযায়ী আবর্তিত হয় বা ওই মূলক অনুযায়ী পরিবর্তিত হয়, সেটাকেই বলবো আমরা তার ফাংশনাল গ্রুপ। বুঝা গেছে একটা কথাটা? একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে বোধহয়, আমি তোমাকে এটা একটু ভেঙে বুঝাচ্ছি হচ্ছে এরকম যে মূলক বা যে মূলক বা অণু বা আমার গ্রুপের উপস্থিতির জন্য গ্রুপের উপর কোনো যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নির্ভর করে। তাই ফাংশনাল গ্রুপ। যেমন ধরে নাও এখানে আমি যদি এই যৌগটা লিখি CH3 CH2 CH3, এটা লিখছি হচ্ছে একটা অ্যালকেন। এখানে ফাংশনাল গ্রুপটা হচ্ছে আসলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন একক বন্ড, এটাও কিন্তু একটা কি আমাদের ফাংশনাল গ্রুপ। আমি যদি এই যৌগটাকে এমনি লিখতাম CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে এটা কিন্তু অ্যালকিন হয়ে যেত। তো এটা আবার কার্বন কার্বন কি ডাবল বন্ড, এটাই হচ্ছে এখানকার অ্যালকিন, যে কার্বন কার্বন ডাবল বন্ড, সেটাই হচ্ছে এখানকার ফাংশনাল গ্রুপ। আমি যদি এই যৌগটাকেই এরকমভাবে লিখতাম CH3 CH2 CH2OH, তাহলে এখানে দেখো তো আবার একটা জিনিস, এখানে কি আমার ফাংশনাল গ্রুপটা কোনটা আসলে? এই যে OH পার্টটা। তো এই OH পার্টটার জন্য এটা কি হয়ে গেছে? অ্যালকোহল হয়ে গেছে। তাহলে এখানকার ফাংশনাল গ্রুপটা কে? OH। এই যে গ্রুপ, এই যে মূলক অথবা এই যে বন্ধন, এটার উপস্থিতির জন্য তার যে ভৌত এবং রাসায়নিক ধর্ম সে অনুযায়ী যে পরিবর্তিত হচ্ছে বা সে অনুযায়ী যে আবর্তিত হচ্ছে, ওই গ্রুপ বা ওই বন্ধনটাকে আমরা বলবো কি? তার ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ডিগ্রির কাহিনীটা হচ্ছে, ডিগ্রিটা এখনই এত বেশি ভালো বুঝতে হবে এমন না, তুমি জাস্ট মাথায় রাখবা যে কোনো একটা কার্বনের ডিগ্রি নির্ণয় করা যায়। কোনো একটা কার্বন যতগুলো কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, ওই কার্বনের ডিগ্রি হচ্ছে তত। তাহলে আমরা কথাটা বলবো এরকম, কোনো কার্বনের ডিগ্রি হবে যতগুলো কার্বনের সাথে সে ডিরেক্টলি যুক্ত, তত। বুঝা গেছে? কোনো কার্বনের ডিগ্রি হবে যতগুলো কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত তত। ধরুন আমি তোমাকে এখান থেকে এই উদাহরণটা দেই, এই যে যৌগটা লিখছিলাম, এখানে এই কার্বনটার ডিগ্রি কত? এই কার্বনটা কোন কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত বলো তো? এই কার্বনের সাথে শুধু ডিরেক্টলি যুক্ত, আর কারোর সাথে আর কোনো কার্বনের সাথে কি ডিরেক্টলি যুক্ত না। তার মানে এই কার্বনের ডিগ্রিটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি।
ওকে, এই কার্বনের ডিগ্রিটা কত? 2 ডিগ্রি না? 2 ডিগ্রি না? এই কার্বনের সাথেও যুক্ত, এই কার্বনের সাথেও যুক্ত, 2 ডিগ্রি কি না? এমন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখানকার কথা, যে কোনো একটা কার্বনের ডিগ্রি হচ্ছে তত। সো এতটুকু জেনে রাখলেই হবে। তাহলে এখন আসো, এখন যদি আমরা হচ্ছে যে আমাদের যে জিনিসটা পড়বো কার্যকরীমূলক হইতে পারে কত কত দেখে নাও। দেখো, কার্যকরীমূলক অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডটা মানে কি? হ্যালাইড মূলক, এই যে হ্যালোজেন, এটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। এটা হচ্ছে অ্যালকোহলীয়, OH। দেখছো হাইড্রোক্সিল যেটার নাম, এটা হচ্ছে OH। এখানে হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের মূলক, মানে হচ্ছে যেটাতে 1 ডিগ্রি অ্যালকোহল হয়। সো এগুলা নিয়ে এত এখনই চিন্তিত হওয়ার কিছু নাই। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের। এটা আমরা ধীরে ধীরে পাবো আর কি। এই যে এগুলাকে একটু দেখো, এটা কি আমাদের CHO অ্যালডিহাইডের, CO কিটোনের, COOH কার্বক্সিলিক, NH2 অ্যামোনিয়া, CONH2, এটা কি অ্যামাইড। এগুলো একটা রিডিং, আর কিছু না। এটা হচ্ছে কি অ্যাস্টার, এই যে অ্যাস্টার গ্রুপ। ওকে, এরপরে দেখো আবার মানে আরও কত আছে আর কি। CN, এটা হচ্ছে আমার অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে CN, বা এটা হচ্ছে নাইট্রাইল বা আইসোনাইট্রাইল। ভাইয়া এটা খুবই জরুরি, হ্যাঁ এটা আবার একটা জরুরি জিনিস। কারণ কি জানো? কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্ট আগের বছরে আসছিল এটা, যে সায়ানাইড বা নাইট্রাইল ফাংশনাল গ্রুপ কোনটা? নাইট্রাইল ফাংশনাল গ্রুপ কিন্তু হচ্ছে এইটা, CN। হ্যাঁ, আবার আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইলটা কোনটা? ওটা আবার উল্টে যাবে, NC। মাথায় রেখো কিন্তু, ঠিক আছে? আছে না এখানে CN NC দেয়া নাই? আচ্ছা যাই হোক, CN আর NC বুঝে রেখো নিজে কিন্তু। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে নাইট্রোমূলক, থায়োলমূলক, এখানে আছে হচ্ছে ফিনাইলমূলক, তারপরে আছে হচ্ছে ন্যাপথাইলমূলক, বেজাইলমূলক, বেঞ্জালমূলক, বেঞ্জোমূলক, অ্যালডিহাইড মানে কি বলে, সালফোনিক অ্যাসিডমূলক। এই এতগুলো আমাদের জানলে বা এতগুলো আমাদের দেখলেই হয়। তাহলে এবার আসো, ফাংশনাল গ্রুপ তো আমরা দেখলাম, এবার আমরা এই যে সমগোত্রীয় শ্রেণীর কাহিনীটা একটু পড়বো। তো সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে আমি খালি একটু নিজে পড়ে ফেলি, তারপরে তোমাকে এখানে নিয়ে যাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী হওয়ার জন্য আমার দুইটা জিনিস থাকা লাগবে, দুইটা শর্ত ফিল আপ করা লাগবে। হ্যাঁ, দুইটা শর্ত ফিল আপ করা লাগবে। সেটা হচ্ছে একই অবস্থানে একই ফাংশনাল গ্রুপ, একই ফাংশনাল গ্রুপ, এটা একটা শর্ত, এটা মাস্ট ফিল আপ করা লাগবে। এবং দুইটা হচ্ছে যে দুটি পরপর যৌগের ভিতরে একটা মিথিলিন গ্রুপের পার্থক্য থাকা লাগবে। দুটি পরপর মানে দুটি পরপর আমার যেই একই ফাংশনাল গ্রুপ, আর দুটি পরপর যৌগের ভিতরে বা দুটি পরপর যে আমাদের যৌগ আছে, দুটি পরপর যৌগের মধ্যে বা পাশাপাশি যৌগের মধ্যে কিসের পার্থক্য থাকা লাগবে বলো ভাইয়া? মিথিলিন গ্রুপের পার্থক্য থাকা লাগবে। মিথিলিন গ্রুপের পার্থক্য থাকা লাগবে। এই জিনিসটা বোঝা যাচ্ছে? এমন আমি একটু দেখাই ব্যাপারটা বলে, তাহলে তুমি বোধহয় বুঝতে পারবা ভালো মতন। দেখো, আমি সাপোজ একটা যৌগ লিখতেছি, CH3 CH2 CH2OH, তারপরে CH3 CHOH CH3, আচ্ছা, তারপরে CH3 CH2 CH2 CHOH CH3, এমন লিখলাম। এখানে লিখতেছি হচ্ছে CH3 CH2 CH2 CH2OH, এমন লিখলাম। দেখো, এদের মধ্যেকার ফাংশনাল গ্রুপ আসলে কোনটা আমাদেরকে সর্বপ্রথম এটা বুঝতে হবে। ফাংশনাল গ্রুপ হচ্ছে আসলে এই যে অ্যালকোহলটা, হাইড্রোক্সিলটা, এই যে হাইড্রোক্সিলটা, এটাই কি আমার ফাংশনাল গ্রুপটা না ভাইয়া? এই যে হাইড্রোক্সিলটা, ফাংশনাল গ্রুপটা তো হচ্ছে আমাদের এইটা। তার মানে সবার ফাংশনাল গ্রুপ সেম এটা, কিন্তু আমাকে চাইছিল কি একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ। তাহলে একই পজিশন, এই যে এখানে, এই যে এইখানে এবং এইখানে ফাংশনাল গ্রুপটা আছে আসলে কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। এই যে 1, হ্যাঁ, কয় নাম্বার কার্বনে বলো ভাইয়া? আসলে বেসিক্যালি আছে হচ্ছে 2 নাম্বার। এই যে 1, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। এই যে 1, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। তার মানে এরা দুইজন হচ্ছে আমাদের প্রথম কন্ডিশনটা ফিল আপ করতেছে, দুইজনেই 2 নাম্বার কার্বনে আছে। ওকে, আচ্ছা, প্রথম কন্ডিশন ফিল আপ করতেছে। আমরা দেখি দ্বিতীয় কন্ডিশন ফিল আপ করতেছি না, কিন্তু এরা কি করতেছে? আবার এরা দুইজন মিলে আলাদা আলাদা করতেছে, কিন্তু কিন্তু এর সাথে বা কিন্তু এর সাথে আসলে এটা ফিল আপ করতেছে না, তাই না? আচ্ছা, তো কিন্তু আবার এর সাথে ঠিকই করতেছে। কেমনে? এটা আমার 1 নাম্বার কার্বনে আছে, এখানেও আমার কত 1 নাম্বার কার্বনে আছে। নামকরণের সময় আমরা কার্বন কাউন্টিংটা দেখাচ্ছি বা বুঝাচ্ছি, ঠিক আছে? এও 1 নাম্বার কার্বনে আছে, ও 1 নাম্বার কার্বনে আছে। তো আমরা এটাকে কীভাবে করতে পারি? তাহলে কীভাবে সলভ করব? তাহলে এর সাথে মিলতেছে, এর সাথে মিলতেছে, কিন্তু এখন কথা হচ্ছে আমাদের এটা কি ঠিক আছে? পরের শর্তটা, দুটি পরপর যৌগের মধ্যে মিথিলিন গ্রুপের পার্থক্য থাকা লাগবে। দেখো, এটা আগে আমরা দেখে নিই। এখানে আমার 3টা কার্বন যুক্ত যৌগ আছে। এখানে আমার কত
5টা কার্বনযুক্ত একটা যৌগ। তো 3টার পরে কি 5টা হয়? উত্তরটা হচ্ছে না। তো 3টার পরে কয়টা হবে? 4টা হবে। তো 4টা কার্বনযুক্ত যৌগ তাহলে কেমন হইতো? অবশ্যই CH3 CH2 CHOH CH3। এখন এই যে 4টা কার্বনযুক্ত যৌগ, এটাও কি আমার সেম? এটা 2 নাম্বার কার্বনে আছে না? 2 নাম্বার কার্বনে আছে। আর 5টা হলে কি হইতো? এখানে আরেকটা CH2 যুক্ত হয়ে যেত। দেখো এটার সাথে যদি আমি একটা CH2 যোগ করি তাহলে এটা হয়ে যায়, আবার এটার সাথে যদি আরেকটা CH2 যোগ করি তাহলে এটা হয়ে যায়। ব্যাপারটা এমন না? এখান থেকে একটা CH2 সরাই দিই তাহলে এটা হয়ে যায়, এখান থেকে আরেকটা CH2 সরাই দিলে এটা হয়ে যাবে। তার মানে এই এবং এই একই সমগোত্রীয় শ্রেণীর। একই রকমভাবে এটাকে দেখো, যদি পরেরটাকে তুলনা করি, এই যে এটা, তাহলে দেখো 2 নাম্বার কার্বন 1 নাম্বার কার্বনে ছিল 3টা কার্বন যুক্ত, 4টা কার্বন যুক্ত, দেখো একটা খালি CH2 যুক্ত হয়েছে, এই যে একটা CH2 এক্সট্রা যুক্ত হয়েছে, অথবা এটাকে বলো বা যেটাকেই বলো একটা CH2 যুক্ত হয়েছে, দ্যাটস এটা হয়ে গেছে। তার মানে এ আর এ ফাংশনাল গ্রুপ, মানে সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজ বলা যাবে কিনা? আমার কথা বুঝতে পারছো? মানে কিভাবে, মানে কোন অ্যাপ্রোচে আমরা বলতেছি। এখন এটার একটা কারণ আছে যে কেন আমাদেরকে আসলে হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী পড়তে হবে বা বুঝতে হবে। বুঝার বেশ কিছু কারণ হচ্ছে, এই যে দেখে নাও, এদেরকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এটা একটা উপকার সুবিধা। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো প্রত্যেকে, অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যাস্টার, অ্যাসিড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যামাইড, তারপরে হচ্ছে আমাদের কি বলে যে তুমি অ্যামিন, তারপরে আরও অন্যান্য যে কার্বনিল মানে অ্যালডিহাইড, কিটোনের, সবাই একটা একটা সেপারেট ফাংশনাল গ্রুপ হতে পারে। আচ্ছা, এক নির্দিষ্ট কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ থাকে, ওকে, এটা তো বললাম। আণবিক ভরের ক্রম অনুসারে পাশাপাশি সাজালে কোনো দুটি সদস্যের আণবিক ভরে শুধুমাত্র একটা মিথিলিন গ্রুপের পার্থক্য, অথবা ভরের দিক থেকে কত পার্থক্য থাকবে বলো তো? কার্বন 2 হাইড্রোজেন 4, মানে 14 গ্রাম পার মোল পার্থক্য থাকবে, ওকে। আচ্ছা, এরপরে পার্থক্য থাকে। একই শ্রেণীর যৌগসমূহ একই কার্যকরী মূলক থাকা এদেরকে একই ধরনের রাসায়নিক ধর্ম দেখা যায়, একই ধরনের রাসায়নিক ধর্ম দেখা যায়। এবং যখন আমরা আসলে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইন বা আদার্স অন্যান্য সকল কিছুর বিক্রিয়াগুলো পড়বো ভাইয়া, তখন তুমি বুঝতে পারবা আমরা তো প্রত্যেকটা মূলের জন্য আলাদা আলাদা বিক্রিয়া দেখবো না, দেখবো কি একটা স্ট্যান্ডার্ড বিক্রিয়া দেখবো, ওটা ওই বিক্রিয়া দিয়ে ওখানে যে সমগোত্রীয় শ্রেণীর জিনিসটা তৈরি করা হলো বা ব্যবহার করা হলো, ওই সমগোত্রীয় শ্রেণীর সবাইকে ব্যবহার করা যাবে, কার্বন সংখ্যাকে তুমি চেঞ্জ করো না কেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ঠিক একই রকমভাবে কার্বন সংখ্যা পরিবর্তন করে ওই সমগোত্রীয় শ্রেণীর সকলকে উৎপন্ন করা যাবে, এটাই হচ্ছে তার সুবিধা। দেখো এদেরকে একই সাধারণ পদ্ধতির সাহায্যে তৈরি করা যায়, শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, বাট নর্মাল ক্ষেত্রে একই সাধারণ পদ্ধতি দিয়ে এদেরকে কি করা যায়? তৈরি করা যায়। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সমগোত্রীর কথাবার্তা, বুঝা গেছে? এবার আসো তাহলে আমরা এখানকার কোশ্চেনটা দেখে ফেলি। কোশ্চেন দেখার পরে আমরা নামকরণ টপিকটার ভিতরে ঢুকবো। নামকরণ টপিকটা শেষ হয়ে গেলে আমাদের ক্লাসের লেকচারটা আজকে শেষ হবে, ওকে। আচ্ছা, সো প্রথমে দেখো এই যে এটা কি, এটা কোন ধরনের মূলক? এই মূলকটা হচ্ছে, আমি একটু বুঝাই, এমন সি, আমরা মাত্র ডিগ্রি পড়লাম না একটা, এই যে CH3, এই যে H3C, এই যে CH3, এমন। তুমি একটা জিনিস আমাকে বলো, সেটা হলো কোন একটা কার্বনের ডিগ্রি কত হয়? ওই কার্বনটা যতগুলো কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত তত হয়। তো এখানে হাইড্রোক্সিলটা আমার রিপ্রেজেন্ট করতেছে অ্যালকোহল। এই অ্যালকোহল গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটার ডিগ্রি যত, অ্যালকোহলের ডিগ্রি তত। অ্যালকোহল হাইড্রোক্সিল গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত, ওর ডিগ্রি যত, ওই কার্বনের ডিগ্রি যত, আমার টোটাল যৌগটার বা অ্যালকোহলের ডিগ্রিও তত। তাহলে এখানে দেখো কত, এই কার্বনের ডিগ্রি কত? একটার সাথে ডিরেক্টলি যুক্ত, দুইটার সাথে ডিরেক্টলি যুক্ত, তিনটার সাথে ডিরেক্টলি যুক্ত, তার মানে কত? 3 ডিগ্রি। তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল মানে কোনটা? সি। বুঝা গেছে? এমন। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা হচ্ছে, সে কি হিসেবে বিক্রিয়া করে আসলে? এখানে ক্ষার হিসেবে। কি হিসেবে? ক্ষার হিসেবে। আচ্ছা, পরেরটাতে আমরা দেখি কোনটি জুট বিক্রিয়া দিবে। ওই যে বললাম না ভাই, কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড যারা থাকবে তারাই তো আমার সংযোজন বিক্রিয়া দিবে। আমরা তো মাত্রই বিক্রিয়ার প্রকারভেদটা দেখে আসলাম। তাহলে সঠিক উত্তর কোথায়? এখানে সি। নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ? যৌগের ভিতরে, এই যে যৌগের পার্থক্যর ভিতরে চলে আসছে হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ মানে চক্র গঠন করতে যদি আমাদের অন্য কোনো একটা কার্বন ছাড়া অন্য কোনো যৌগ তৈরি হয়, প্রয়োজন পড়ে, তাহলে দেখো এই যে যেটা একটু দেখো, ফিউরানটা কিন্তু এরকমই হেটারোসাইক্লিকই, হ্যাঁ, কিন্তু এটাতে হেটারোসাইক্লিক না, হেটারো অ্যারোমেটিক বলে আসলে। তোমাকে আমি দেখাই, ফিউরান আমরা পড়লাম না ফিউরানটাকে, সাইক্লোহেক্সেন তো কখনোই হবে না, সাইক্লোহেক্সেনে সবাই কার্বনই আছে। ফিউরান মানে হচ্ছে আমাদের এরকম অক্সিজেন ডাবল বন্ড, এমন। এটা আমাদের হেটারো অ্যারোমেটিক। বিয়োজন আসছে কেন? আচ্ছা, তো হেটারোসাইক্লিক যৌগের কিন্তু এটা ফিউরান হওয়া উচিত না, বুঝছো? হেটারো অ্যারোমেটিক যদি বলতো
তাহলে ঠিক আছে হেটারোসাইক্লিক। এখন অ্যারোমেটিকের ভিতরে হেটারোসাইক্লিক কিন্তু এটা ঠিকই, তো সেই অনুযায়ী চিন্তা করলে আবার সঠিক উত্তর ঠিক আছে। অ্যারোমেটিকের হেটারোসাইক্লিক, এটাকে আসলে হেটার অ্যারোমেটিক বলাটা সব থেকে বেস্ট। না হলে হেটারোসাইক্লিক দিয়ে আমরা খালি যে এরকমই বুঝবো CH2, এই যে CH2, এই যে মনে করেন একটা অক্সিজেন, এই যে মনে করেন একটা অক্সিজেন, এরকম ট্রাইকে কাউকেই বুঝবো খালি, এটা একটা হেটারোসাইক্লিক, এর পিওর। বুঝা গেছে? সো যাই হোক, এই হচ্ছে এখানকার কথাবার্তা। আসো দেখি আমরা কিছু। এরপরে দেখতেছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কত। তাহলে তুমি বলো ভাইয়া, এই যে যদি এই কার্বনটাকে আমার 2 ডিগ্রি বানাতে হয়, তার সাথে OH বানাবো এবং তার সাথে আরেকটা CH3 যুক্ত করব, আরেকটা CH3 যুক্ত করব, আর বাকি আরেকটা হাত যেটা থাকছে সেটাও যদি একটা CH3 এ যুক্ত করে দিই, তাহলে এটা 3 ডিগ্রি হয়ে যায়। তাহলে ওই হাতটাকে আমার কি দ্বারা পূরণ করতে হবে? হাইড্রোজেন দ্বারা পূরণ করতে হবে। তাহলে আমরা বলবো যে আমার 2টা হাত আমরা অপূর্ণ রাখি, একটা CHOH এরকম, আর বাকি 2টা হাতকে অপূর্ণ রাখি, সেটা ঠিক আছে। তাহলে এটা কোথায় আছে? এই যে দেখো বি নাম্বারে, সঠিক উত্তর হচ্ছে বি। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকের কোন ধরনের বিক্রিয়া ঘটে? একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকের কোন ধরনের বিক্রিয়া ঘটে? কার্যকরী মূলকের কোন ধরনের বিক্রিয়া ঘটে? একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, কি বলছে এই কোশ্চেনই তো বোঝা যাচ্ছে না। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকের কোন ধরনের বিক্রিয়া ঘটে? একক বন্ধনযুক্ত কার্যকরী মূলক কোন ধরনের বিক্রিয়ায় উৎপন্ন হয় বা কি ধরনের ঘটে? তাহলে ঠিক আছে, একক বন্ধনযুক্ত কার্যকরী মূলক যেটা, তাদের কোন ধরনের বিক্রিয়া ঘটে? তাদের যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে আসলে ওই যে প্রতিস্থাপন। এমন তো সঠিক উত্তরটা হবে হচ্ছে এখানে প্রতিস্থাপন। ওকে, এরপরে চলে আসো আমাদের সবথেকে প্রয়োজনীয় এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক এই ক্লাসে, সেটা হচ্ছে আসলে কি, এই যে আমাদের জৈব রসায়নের নামকরণ। ঠিক আছে, তো আমরা অলরেডি বললাম যে ভাইয়া আমাদের টোটাল আসলে লেকচারগুলা এরকমভাবে দেওয়া, এরকমভাবে সাজানো যে হিউজ সংখ্যক কি কন্টেন্ট পড়ার আছে, বাট আমরা একেবারে খুব সিলেক্টিভ ওয়েতে যতটুকু দরকার আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যতটুকু দরকার ততটুকুই শিখতেছি। এই জন্য এই ক্লাসের সংখ্যাটাও কম। তোমাদের কোনো একটা ফ্রি প্লেলিস্টের 88, 80 এরকম এত সংখ্যক বেশি ক্লাস না আর কি, ক্লাসের সংখ্যাটাও কম। এবং হোপসো যদি সম্পূর্ণভাবে তুমি কমপ্লিট করে এটাকে কন্টেইন করতে পারো, ধরে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার একাডেমিক থেকে অ্যাডমিশনে জৈব রসায়নের ভয়টা কেটে যাবে, এতটুকু গ্যারান্টি আমি দিব। ঠিক আছে, আচ্ছা তো চলে আসো আমরা নামকরণটা শিখবো, জৈব রসায়নের নামকরণ। একটা জৈব রসায়নের নামকরণের জন্য প্রথমে যে জিনিসটা জানা লাগবে, একেবারে যদি তুমি খুবই বেসিক হও, তাহলে আমাদের মানে যৌগের আসলে ওই যে কার্বন সংখ্যা 1 হইলে সেটার যে নামটা হয় মিথ দিয়ে শুরু, মিথ মানে কার্বন 1, সেটা কি হবে বলো তো? মিথ। এটা যদি অ্যালকেন হয় তাহলে মিথেন। কার্বন 2 এটা কত হবে বলো তো ভাই? ইথ। কার্বন 3 কত হবে বলো তো? প্রোপ। 3টা কার্বন হলে। কার্বন 4 কত হবে ভাই? বিউট। বলে দিচ্ছি আমি, ঠিক আছে। কার্বন 5, যদিও আমি হোপসো তুমি এটা জানো, তাহলে পেন্ট। কার্বন 6 হেক্স। কার্বন 7 হেপ্ট। কার্বন 8 অক্ট। কার্বন 9 নন। কার্বন 10 ডেক। এমন হয় না? এমন। আচ্ছা, এরপরে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কার্যকরী মূলক এবং কার্যকরী মূলকের একটা অগ্রগণ্যতার ক্রম। অগ্রগণ্যতার ক্রমটা কেন দরকার? কারণ ধরে নাও একটা যৌগ আমি লিখলাম CH3CHOH CH2COOH। এই যে যৌগটা লিখছি এখানে কার্যকরী মূলক আসলে কয়টা আছে বলো তো ভাইয়া? 2টা আছে। একটা হচ্ছে এই যে আমাদের, একটা হচ্ছে এই যে হাইড্রোক্সিল, একটা হচ্ছে এই যে কার্বক্সিলিক গ্রুপ, 2টা আছে না? তো কার্যকরী মূলক যদি 2টা থাকে তাহলে কি এটা অ্যালকোহল এবং অ্যাসিড রূপে একই সাথে কাজ করবে? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। তার মানে এটা যে কোনো একটার মতো কাজ করবে, এবং সেটা কার মতন কাজ করবে? যা অগ্রগণ্যতার ক্রমে সব থেকে উপরে। যেমন এখানে অগ্রগণ্যতার ক্রমে দেখো কার্বক্সিলিক অ্যাসিড সব থেকে উপরে, তার মানে এটা কি অ্যাসিড হিসেবে কাজ করবে। অ্যালকোহলটা এখানে আমার কি নন ফাংশনাল গ্রুপ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? নন ফাংশনাল গ্রুপ হয়ে যাবে বা প্রিফিক্স হয়ে যাবে আসতে এই সেটাতে। আচ্ছা, তো এই যে দেখো কার্বক্সিলিক গ্রুপ মানে অ্যাসিড, আমাদের যে কয়টা অন্তত মিনিমাম জানাই লাগবে সে কয়টা আমি তোমাদেরকে একটু দাগায় দিই, তুমি মাস্ট ওটুকু করে ফেলবা। অ্যাসিড, অ্যাসিডের পরে ডিরেক্ট এক টান দিয়ে চলে আসবে হচ্ছে অ্যালডিহাইডে, তারপরে হচ্ছে কিটোনে, তারপরে অ্যালকোহলে, তারপরে হচ্ছে আমাদের অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে হচ্ছে অ্যালকেন। এ কয়টা দেখো? 3, 6, 7, এই 7টা মিনিমাম জানাই লাগবে তোমাকে নামকরণের জন্য। ওকে, তারপরে এবার চলে আসো নামকরণের বেসিক ফর্মুলা শুরু করি। নামকরণ ইউপ্যাক নামকরণটাই আমরা শিখবো, উদ্ভূত বা আদার্স ওই নামকরণগুলো আমরা শিখবো না, ওটা আমাদের প্রয়োজন পড়ে না আসলে। হ্যাঁ, 2টা একটা ছোটা কোশ্চেন থাকতে পারে, ওটা একটু দেখে নিবা। আচ্ছা, তো ইউপ্যাক নামটাই সব থেকে জরুরি, সেটাই আসে, সেটাই আমরা শিখবো। ইউপ্যাক নামকরণের একটা মেইন রুট আছে। এই রুটটা কি দেখো? মেইন একটা রুট আছে, এই রুটটা হচ্ছে এরকম। ইউপ্যাক নামকরণে 3টা অংশ থাকে মেইনলি। 3টা অংশ। কয়টা অংশ থাকে বলো? 3টা অংশ থাকে।
আচ্ছা, এই তিনটা অংশ কি কি? একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে আমাদের প্রিফিক্স, একটা হচ্ছে মেইন ওয়ার্ড রুট, একটা হচ্ছে সাফিক্স। তো প্রিফিক্স যে জিনিসটা, এই যে প্রিফিক্সটা, এই প্রিফিক্সটা আসলে কি হয়? এই প্রিফিক্সটা হইতে পারে দুইটা জিনিস, একটা হচ্ছে শাখা শিকল। শাখা শিকল মানে যাকে আমি আসলে আমাদের মেইন ওয়ার্ড রুটের ভিতরে নিয়ে আসতে পারিনি, সেই হচ্ছে আমাদের শাখা শিকল। তো প্রিফিক্সটা হিসাবে শাখা শিকল আসতে পারে একজন। ওকে, 2 নাম্বার হিসাবে কে আসতে পারে? 2 নাম্বার হিসাবে আসতে পারে হচ্ছে নন ফাংশনাল গ্রুপ। নন ফাংশনাল গ্রুপ বলতে একটু আগে যে আমরা দেখলাম যে আমাদের কার্বক্সিলিক গ্রুপও ছিল, অ্যালকোহলীয় গ্রুপও ছিল। তো ওখানে অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী কে কাজ করছে? অ্যালকোহলীয় গ্রুপ নিশ্চয়ই, কার্বক্সিলিক গ্রুপ নিশ্চয়ই, অ্যালকোহলীয় গ্রুপ না। তাহলে ওই অ্যালকোহলীয় গ্রুপটাই আমার নন ফাংশনাল গ্রুপ হিসাবে কোথায় থাকবে? আসলে প্রিফিক্সের ভিতরে থাকবে, মানে ওটাকে নামের আগেই বলতে হবে। তারপরে মেইন ওয়ার্ড রুট যেটা, সেটাই বোঝাচ্ছে হচ্ছে তোমাকে যে তোমার মেইন চেনের ভিতরে কার্বনের সংখ্যা কয়টা। কি বোঝাচ্ছে বলো? মেইন চেনের ভিতরে মেইন চেইন এর মধ্যে কার্বনের সংখ্যা এবং এই সংখ্যাটা আমরা মেইন চেনটা কাকে সিলেক্ট করব? আমরা মেইন চেনটা সিলেক্ট করব হচ্ছে সর্বোচ্চ সংখ্যক আমরা শাখা শিকলকে অন্তর্ভুক্ত করতে পারবো এরকমভাবে সর্বোচ্চ সংখ্যক কার্বন সংখ্যা নিশ্চিতকরণ করার পরে। সর্বোচ্চ সংখ্যক কার্বন সংখ্যা যেন আমরা পাই, এই প্রথম টার্গেট থাকবে হচ্ছে আমাদের এইটা। ওকে, আচ্ছা, সর্বোচ্চ সংখ্যক কার্বন পাওয়ার পরে আমরা কোন দিক থেকে শুরু করব? আমরা সেই দিক থেকে শুরু করব যেদিক থেকে আমার শাখা শিকলটা সব থেকে কাছে। ওকে, যদি আমাদের ফাংশনাল গ্রুপ থাকে তাহলে প্রায়োরিটি দিব ফাংশনাল গ্রুপ, যে ফাংশনাল গ্রুপটা যেদিক থেকে কাছে সেটা। ফাংশনাল গ্রুপ যদি না থাকে বা ফাংশনাল গ্রুপটা যদি সব দিক থেকে সমান দূরত্বেই পাওয়া যায়, তাহলে আমরা প্রায়োরিটিতে চলে যাবো আবার যেটা হচ্ছে আমার শাখা শিকলটা যেদিক থেকে কাছে সেটা। এই যে নিয়মগুলো বলতেছি এগুলো আমরা সলভ করার সময়ই পাবো আর কি, সো প্যারা নাই। আচ্ছা, যাই হোক, আর সাফিক্স হিসেবে কি থাকে বলো? কার্যকরী মূলক। ওখানকার কার্যকরী মূলকটা কি আছে? অ্যাসিড থাকলে প্রোপানোয়িক অ্যাসিড, যদি আমাদের মানে ওইক অ্যাসিড এরকম টাইপের হয়, অ্যালকেন থাকলে তো মিথেন, ইথেন, প্রোপেন এরকম তো হবেই, অ্যালকিন থাকলে ইন হবে, অ্যালকাইন থাকলে আইন হবে, এই যেরকম যে জিনিসটা, অ্যালডিহাইড থাকলে ন্যাল হয়, কিটোন থাকলে ওন হয় বা নোন হয়, এই যে বিষয়টা এটাই রিপ্রেজেন্ট করে কি? সাফিক্স বা কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। ওকে, সো এখানে তারপরেই কিছু নিয়ম বলা আছে ভাই, সেই নিয়মটা একটু পরে দেখতে পারো। সেটা হচ্ছে একই গ্রুপ যদি দুইটা থাকে তাহলে সেখানে আমরা ডাই শব্দটা ইউজ করি, তিনটা থাকলে ট্রাই শব্দটা ইউজ করি। আচ্ছা, আর প্রথমে পার্শ্বশিকলে বিদ্যমান গ্রুপগুলোকে ধরো, যদি পার্শ্বশিকলে যদি একাধিক গ্রুপ থাকে তাহলে আমরা এটাকে আগে কোনটাকে লিখবো পরে কোনটাকে লিখবো, এটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো। ওকে, আমরা উদাহরণের ভিতরে পাবো এগুলাকে, কোনো প্যারা নাই। আর পরপর দুটি সংখ্যার মাঝে আমরা কমা দিব এবং একটা সংখ্যা এবং শব্দের মাঝে দিব হচ্ছে হাইফেন। কার্বন সংখ্যা অনুযায়ী শব্দকে এরকমভাবে বসাতে হবে। ওকে, কার্যকরী মূলকের অবস্থান এবং নাম সবার শেষে বসিয়ে নাম লেখা সম্পূর্ণ করতে হবে, এই হচ্ছে এর নিয়ম। চলে আসো আমরা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ধরো প্রথমে আমরা হচ্ছে অ্যালকেন লিখব। সাপোজ আমি লিখলাম হচ্ছে এমন CH3 CH2 CH2 CH3। এই যে যৌগটা আমরা লিখছি, আচ্ছা এটা আমরা CH2 পেন্টেনটা লিখি ভাই, CH3। এখানে দেখো আমি যে কোনো দিক থেকে কার্বন কাউন্ট করতে পারি। কার্বন তুমি এদিক থেকে কাউন্ট করো, ওই দিক থেকে কাউন্ট করো, কয়টা পাবা? 5টাই পাবা, 5টা কার্বন পাবা, 5টা কার্বন পাবা। এবং এখানে কোনো শাখা শিকল নাই, কোনো ঝাই ঝামেলা কিচ্ছু নাই। তাহলে এইটা 5 কার্বন যুক্ত একটা অ্যালকেন। 5 কার্বন যুক্ত, কোনো প্রিফিক্স নাই। তাহলে মেন শব্দটাই কি? পেন্ট। অ্যালকেন যেহেতু, তাহলে যুক্ত হয়ে যাচ্ছে এন, তাহলে কি হয়ে যাচ্ছে? পেন্টেন। এখন এই যৌগটাকে যদি আমি, এটা কি আমাদের পেন্টেন। এখন এখানে যদি আমি এখন কমপ্লেক্সিটি নিয়ে আসা শুরু করি তাহলে ব্যাপারটা এমনি নিয়ে আসা যায়। দেখো CH3 CH3 CH2 CH3 এমন একটা নিলাম। আবার যদি আমি এটাকে এমনি লিখি CH3 CH2 CH3 এমনি লেখা যায়। দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন, মানে কার্বন হাইড্রোজেনের সংখ্যা কিন্তু সবটাতেই সেম, এটাতেও যত এটাতেও তত। আবার এটাকে যদি আমি এমনি লিখি CH3 CH3 দেখো ইনশাল্লাহ এই তিনটাতেই আমাদের কাভার হয়ে যাবে আর কি ওই বিষয়টা যেটা আমরা শিখতে চাচ্ছি। এখন তুমি বলো ভাইয়া, আমি এখানে কার্বন কাউন্ট করা শুরু করতে পারি যে কোনোভাবে। সাপোজ এই যে 1 2 3 4 এটাতেও যেতে পারি, 1 2 3 এটাতেও যেতে পারি, 1 2 3 4 এটাতেও যেতে পারি, 1 2 3 4 এমনি সামনে যে কোনো দিক থেকে যেতে পারি। এখন কথা হচ্ছে আমি 1 2 3 এটাতে যাব না। কেন যাব না? কারণ আমি যেখানে বেশি সংখ্যক কার্বন ইনক্লুড করতে পারছি সেদিক দিয়ে যাব। ওকে, কম সংখ্যক কার্বন যেদিকে আছে সেদিক দিয়ে তো অবশ্যই যাব না। তাহলে আমি যদি এদিক দিয়ে যাই, মানে এদিক থেকে যদি কাউন্ট করি, তাহলে দেখো 1 2 3 4 সর্বোচ্চ সংখ্যক কাউন্ট করলাম। তাহলে এই যে গ্রুপটা, সেই গ্রুপটা আমার কি হয়ে গেল? প্রিফিক্স বা শাখা শিকল হয়ে গেল।
আচ্ছা, ওকে। এখন আমি যদি চিন্তা করি ভাই আমি তো এই উল্টা দিক থেকেও কাউন্ট করতে পারতাম, এই যে 1 2 3 4, তো আমি হোয়াইটটা কেন কাউন্ট করলাম না? কারণ হোয়াইটটা কাউন্ট করলে তুমি শাখা শিকলটা পেতে 3 নাম্বার কার্বনে, আর যদি তুমি এই যে যেটা গ্রিন আছে সেটা দিয়ে কাউন্ট করো তাহলে তুমি শাখা শিকলটা পাবো কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। তাহলে যেদিক থেকে কাছে সেদিক থেকে কাউন্ট করতে হবে ভাইয়া। ওকে, তো কাছে আমার কোন দিক থেকে আসলে? এই যে এদিক থেকে, মানে গ্রিন যেটা আছে সেদিক থেকে। তাহলে আমার যদি তাই হয় তাহলে আমি এখন যদি এটা নামকরণ করে ফেলি তাহলে আমি সুন্দর মতন লিখবো, যেখানে আমার প্রথমে আমার কি প্রিফিক্সটা লিখতে হবে। প্রিফিক্সটাতে কি আছে? কত নাম্বার পজিশনে? 2 নাম্বার পজিশনে আছে হচ্ছে ভাই মিথাইল, তার মানে 2 মিথাইল। ফাংশনাল গ্রুপটা কিন্তু মানে ফাংশনাল না, প্রিফিক্সের নাম লিখলাম কিন্তু মিথাইল না। একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটা হচ্ছে অ্যালকাইল, তো মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে সেটা গ্রুপটা কি হবে? মিথাইল। ওকে, 2 মিথাইল, তারপরে কি আছে এখানে বলো তো? একটা 4 কার্বন যুক্ত অ্যালকেন। 4 কার্বন যুক্ত অ্যালকেন মানে কি? বিউটেন। এটাকে যদি আমি কাউন্ট করি, দেখো তো আমি এদিক থেকে কাউন্ট করি অথবা এদিক থেকে কাউন্ট করি, আমি 3টা কার্বনের বেশি অন্তর্ভুক্ত করতে পারবো না, এবং আমার শাখা শিকলটা আমি যে কোনো দিক থেকে 2 নাম্বার কার্বনেই পাবো। দ্যাটস আমি এটাকে 1 2 3 বললাম। তাহলে এখানে আমার শাখা শিকল কয়টা আছে? 2টা মিথাইল গ্রুপ আছে, এবং সেটা কত নাম্বার কার্বনে আছে? আমার 2 নাম্বার কার্বনে আছে। তাহলে আমি 2টা শাখা শিকলের জন্য লিখবো হচ্ছে 2, তারপরে আবার কমা 2, ওকে, তারপরে হাইফেন। 2টা থাকলে কি বললাম আমরা? ডাই বলতে হয়, তাই না? ডাই মিথাইল 2 ডাইমিথাইল, দেখো 2 ডাইমিথাইল, তারপরে 3 কার্বন যুক্ত একটা অ্যালকেন মানে কি? প্রোপেন। এবং এটা যেহেতু একটাই নাম তাই নামের ভিতরে কোনো স্পেস বা আর কিছু হবে না। এই তো শেষ, 2 ডাইমিথাইল প্রোপেন বের করে ফেলছি। এখন কথা হলো ভাইয়া এইটার কি নামকরণ হবে? ভাইয়া এইটার যে নামকরণ, এইটার যে নাম আর ওইটার যে নাম, এটা কি একই হওয়া উচিত না? একই হওয়া উচিত না? তুমি কি এটাকে এদিক থেকে কাউন্ট করবা, এদিক থেকে কাউন্ট করবা? না, আমি এদিক থেকে কাউন্ট করবো। এই যে 1 2 3 4, কারণ এদিক থেকে কাউন্ট করলে আমি হচ্ছে যে 2 নাম্বারই পাচ্ছি এটাকে। আমাদের ফাংশনাল মানে নন ফাংশনাল আমাদের যে সাইড চেনটা শাখা শিকলটাকে সেটা কাছে পাচ্ছি যেদিক থেকে, সেদিক থেকে কাউন্ট করব। বুঝা গেছে? আচ্ছা, এবার চলে আসো আর একটু হালকা কমপ্লেক্সের ভিতরে ঢুকি। ধরো যদি আমাদের এরকম দেয়, এখানে হচ্ছে ব্রোমিন দিলাম, এখানে হচ্ছে ব্রোমিন দিলাম, CH2 CH3, সাপোজ এমন দিলাম একটা যৌগ। এটাও তো একটা অ্যালকেনি। এই অ্যালকেনের শাখা শিকল কারা কারা দেখো তো? এই একটা শাখা শিকল, হ্যাঁ, এ আমাদের একটা শাখা শিকল, তারপরে আরও হচ্ছে আমাদের এই একটা শাখা শিকল, এখানে হচ্ছে এই, এখানে হচ্ছে এই, এরা সবাই কি শাখা শিকল না? এতগুলা। এবং আমরা বুঝতেই পারতেছি আমি যে কোনো এই যে মাঝ বরাবর কাউন্ট করলেই আমার কার্বন আমি সর্বোচ্চ সংখ্যক কাউন্ট পাবো, এটা তো দেখেই বুঝতে পারছি। তাহলে আমি কাউন্ট করতে পারি 1 2 3 4 5 6। তো এখানে আমি শাখা শিকলকে পাচ্ছি কত কত নাম্বার কার্বনে বলো তো ভাইয়া? আমরা শাখা শিকলকে পাচ্ছি হচ্ছে 2-এ, তারপরে কত 3-এ, তারপরে 4-এ হচ্ছে 2টা, এই কয়টাকে। আচ্ছা, আমি যদি আবার ওই দিক থেকে কাউন্ট করি, কোন দিক থেকে কাউন্ট করি দেখো, এই যে 1 2 3 4 5 6, তাহলে আমি কোথায় কোথায় পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3-এ 2টা, তারপরে 4-এ একটা, তারপরে 5-এ একটা। তো আমাকে দেখতে হবে আমি কোন দিক থেকে যোগফলটা আমার ছোট হচ্ছে সেদিক থেকে হচ্ছে কাছে, এটাই বোঝাচ্ছে। তাহলে এদিক থেকে যদি যোগ করো কত পাবা? 13, 4 4 8 13, এই যদি যোগ করো 10 15, তার মানে সঠিক উত্তর কোনটা? এটা, এদিক থেকে কাছে হবে। তো আমি উপরেরটা ফলো করব, ঠিক আছে? কারণ উপরেরটা ফলো করতে গেলে আমার কাছে তো এখানে অনেকগুলাই আছে, অনেকগুলা বলতে বেশ কয়েকটা আছে, যেমন কত, মানে আমি তাহলে সাদাটা ফলো করব, তাই তো? 2-এর ভিতরে ক্লোরো আছে, 3-এর ভিতরে মিথাইল আছে, 4-এর ভিতরে কি আছে? ব্রোমো আছে, ব্যাপারটা এমন। তো তাহলে আমরা এখন কোন অর্ডারটা ফলো করব? অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করব। তাহলে আমরা বলতে পারি কি 4-এর ভিতরে কি আছে? আমার ব্রোমিন আছে, তাই না? তাহলে আমরা বলবো হচ্ছে ব্রোমিনের বিটাই তো সব আগে, তারপরে হচ্ছে ক্লোরিনের সি, তারপরে হচ্ছে মিথাইলের এম। তাহলে আমরা বলবো হচ্ছে আমরা বলবো হলো 4 4 4 4 ডাই ব্রোমো, 4 4 ডাই ব্রোমো। তারপরে সংখ্যাটা কাকে বলবো? অবশ্যই ক্লোরিনকে, তাহলে ক্লোরো, তার মানে 2 ক্লোরো, 4 4 ডাই ব্রোমো 2 ক্লোরো। তারপরে আবার কি আছে ভাইয়া? 3 নাম্বার কার্বনে মিথাইল আছে, তাই না? 3 মিথাইল, 3 মিথাইল, 6 কার্বন যুক্ত একটা অ্যালকেন মানে কি? হেক্সেন।
বলো পারা যাবে? এই হচ্ছে এটার নাম 4,4 ডাইব্রোমো 2 ক্লোরো 3 মিথাইল হেক্সেন। এখন এইরকম আমার মানে যেরকম কোশ্চিনে আসবে সে অনুযায়ী প্র্যাকটিস করে নাম বা আদার্স কোনো ফর্মুলা জিনিসটা চেঞ্জ হবে, বাট কমপ্লেক্সিটি এরকমভাবে আসতে পারে, এর বেশি আর না। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের অ্যালকেনের পার্টটা হোপসো বোঝা গেছে। ওকে, অ্যালকেনটা আমরা এটা কীভাবে বুঝতেছি? ফাংশনাল গ্রুপটা এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে, দ্যাটস ওয়াই এটা বুঝে ফেলতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো যদি আমরা অ্যালকিনের ভিতরে ঢুকি। অ্যালকিন মানে কি? এখানে কার্বন কার্বন মিনিমাম ডাবল বন্ড থাকবে, মিনিমাম একটা ডাবল বন্ড থাকবে। এবার আসো অ্যালকিনের নামটা শেষে আমাদের ইন যুক্ত হয়ে যাবে, ব্যাপারটা এরকম। ওকে, সো এটা সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n এমন। আসো আমরা একটা দেখি, ধরো হলো আমি এটাকে প্রথমে একটু আলাদাভাবে দিই যেন একটু কমপ্লেক্স হয় আর কি। এখানে কিন্তু ফাংশনাল গ্রুপটা হচ্ছে ডাবল বন্ড, তো ডাবল বন্ডের পজিশনটা কোথায় সেটা আমাদের জন্য বেশি জরুরি। অ্যালকেনের ভিতরে কিন্তু ফাংশনাল গ্রুপটা ছিল সিঙ্গেল বন্ড, ওখানে আমরা খালি প্রিফিক্স কি কোন দিক থেকে আছে সেটাকে দেখতাম। আসো আমরা এটাকে দেখি বা বুঝি। ধরো এখানে আমরা হচ্ছে CH3 দিলাম একটা, এটাই দিয়ে দিলাম, এই যৌগ দিলাম ধরে নাও। ঠিক আছে, এই যৌগ দিয়ে দিলাম, অথবা এখানে হচ্ছে যে আরেকটা বাড়াই দিই, এখানে হচ্ছে মনে করে নাও আরেকটা হচ্ছে ব্রোমিন দিলাম এমন। এখন তুমি যদি কার্বন সংখ্যাকে কাউন্ট করা শুরু করো তাহলে বুঝতে পারতেছো যে 1 2 3 4 5 এমনি কাউন্ট করতে পারি, আবার 1 2 3 4 5 এমনি কাউন্ট করতে পারি। আমি সাদাটা বেছে নিব। কেন সাদাটা বেছে নিব? কারণ সাদাটা বেছে নিলে আমার ফাংশনাল গ্রুপটাকে আমি কাছে পাচ্ছি। ফাংশনাল গ্রুপটা কি? কার্বন কার্বন ডাবল বন্ড, সেটাকে আমরা কাছে পাচ্ছি, ওটা আমার টার্গেট থাকবে। ফাংশনাল গ্রুপকে কোন দিক থেকে কাছে পাচ্ছি সেটা টার্গেট। ফাংশনাল গ্রুপকে যদি দুই দিক থেকে কাছে পাই তাহলে টার্গেট করব হচ্ছে যে আমাদের ফাংশনাল গ্রুপটাকে দুই দিক থেকে কাছে পেলে আমি টার্গেট করব আমাদের প্রিফিক্সটা কোন দিক থেকে কাছে আছে বা আমাদের শাখা শিকলটা কোন দিক থেকে কাছে আছে সেটা। তাহলে ফাংশনাল গ্রুপটাকে কাছে পাওয়ার উপায়টা হচ্ছে হোয়াইটটা যদি নেই তাহলে আমাদের শাখা শিকলটা কোথায় আসতেছে বা প্রিফিক্সগুলো কোথায় যুক্ত হচ্ছে? 4-এ। তো এখন 4-এ ব্রোমিন আছে মানে 4 ব্রোমো, আবার 4-এ মিথাইল আছে মানে 4 মিথাইলও আছে। সো আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারের আগে কোনটা? 4 ব্রোমো, তাহলে আমরা বলবো হচ্ছে 4 ব্রোমো 4 ব্রোমো 4 মিথাইল, যেহেতু তারা দুজন আলাদা আলাদা দ্যাটস ওয়াই আমরা 4,4 ডাই বলতে পাচ্ছি না, মিথাইল। তারপরে 5 কার্বনযুক্ত একটা অ্যালকিন মানে পেন্ট, আমরা মানে প্রথমে মূল শব্দটা লিখলাম পেন্ট, তারপরে আবার ফাংশনাল মানে দিব, কি বলে, হাইফেন দিব, দিয়ে যততে সেটা আছে কার্বনটা মানে বন্ডটা কোথায় আছে? 1 নাম্বার কার্বনে না? পেন্ট টু ইন, 2 কেন রে? 1 না, পেন্ট 1 ইন, 1 নাম্বারে আছে না? 1 নাম্বারে আছে পেন্ট 1 ইন বসালাম, কিন্তু এখানে এন বসাই নাই, ইন মানে কি? অ্যালকিন বোঝানোর জন্য। পারা যাবে এমন। ঠিক একই রকম ভাবে যদি আমি এটাকে এমনে বলি, দেখো ওকে, এই যে দেখো সাপোজ এরকম একটা দিলাম, তাহলে কি আমি এই দিক বরাবর যাব? অবশ্যই না। অবশ্যই আমাকে সেই দিক বরাবর যেতে হবে যেদিকে আমার কার্বন সংখ্যাটা বেশি। 1 2 3 4 5, 1 2 3 4 5 6, ছয়টা পাচ্ছি আমি, যদিও 6টা পাচ্ছি আমি, 1 2 3 4 5, তাহলে আমি এই দিক থেকে গেলে 6টা পাচ্ছি, তাই না? তা আমি একটাকে মিশাই দিই যেন তুমি একটু বুঝতে পারো আর কি। CH3 সাপোজ এরকম, 1 2 3 4, 1 2 3 4 5, আচ্ছা আমি এটাকে এখানে একটা মিশাই দিই। এবার আশা করি বুঝতে পারবা। এবার দেখো 1 2 3 4, 1 2 3 4, তো তুমি ওই দিক থেকেই কাউন্ট করবা মাস্ট বি, যেদিক থেকে তোমার ফাংশনাল গ্রুপটা কি হবে বলো? ফাংশনাল গ্রুপটা কার্বন মানে শিকলের ভিতরে আসবে। তাহলে কাউন্ট করতে গেলে অবশ্যই তোমাকে এদিক থেকে কাউন্ট করতে হবে। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4। কেন আমি এটা করলাম? কারণ ফাংশনাল গ্রুপ আমি যেদিক থেকে কাছে পাবো। তাহলে এই যে থাকলো সেটা আমার টোটাল শাখা শিকল হয়ে গেছে না? তাহলে এটার নামকরণটা তো আরো ইজি। এই নামকরণটা কি থাকলো আমাদের? আমরা বলবো হচ্ছে 2 নম্বরে আছে শাখা শিকল মানে 2 মিথাইল। ওকে, 2 মিথাইল, তারপর এটা কত আছে ভাই বলো? 2 মিথাইল, হ্যাঁ 2 মিথাইল, তারপরে 4 কার্বনযুক্ত একটা অ্যালকিন মানে হচ্ছে বিউট, কত নম্বরে আছে? বিউট 1 ইন, 1 নম্বরে আছিল আমার ফাংশনাল গ্রুপটা বিউট 1 ইন। এখন এটাকে যদি আমি একটু মডিফাই করে এমন লিখি, দেখো তো CH3 CH2 C ডাবল বন্ড
আচ্ছা এখানে তো একটা হাইড্রোজেন বোধহয় হবে না রে, সেটাই বলতেছি, কোথাও একটা ভুল করতেছি নাকি। আচ্ছা দেখো এখানে আমার ডাবল বন্ডের পরে এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে ধরো CH2 CH3। তুমি দেখো এখানে একটা কাহিনী কি ঘটছে, আমরা তো বারবার বললাম ভাইয়া যে যেদিক থেকে আমি কার্বন সংখ্যা সর্বোচ্চ নিতে পারবো সেই দিক বরাবর আমি কি করব, গণনা করা শুরু করব। তাহলে 1 2 3 4 5, পাঁচটা পাচ্ছ তুমি, অথচ এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 5, পাঁচটা পাচ্ছ তুমি, তাহলে কি এদিক থেকে কাউন্ট করবা? উত্তরটা হচ্ছে না। কোন দিক থেকে কাউন্ট করবা? তোমাকে কাউন্ট করতে হবে, কার্বন সর্বোচ্চ পাইতে হবে, সেটা তো ঠিক আছে, সাথে সাথে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে তোমার যেন কি থাকে, তোমার যেন ফাংশনাল গ্রুপটা তোমার যেন মেন চেনের ভিতরে থাকে, তাছাড়া তো সম্ভবই না। তাহলে ফাংশনাল গ্রুপটাকে যদি মেন চেনের ভিতরে রাখি তাহলে আমি কাউন্ট করতে পারি দুই রকমভাবে, 1 2 3 4 এমনে, অথবা 1 2 3 4 যে কোনো এক দিয়ে কাউন্ট করতে পারি, নো প্রবলেম। অথবা আমি এরকমভাবেও কাউন্ট করতে পারি যে এই যে আমাদের 1 2 3 4, বাট আমি কি হোয়াইট মানে হলুদটাকে নিব না বা ইয়েলোটাকে নিব না, কারণ ইয়েলোটাকে নিলে 1 নাম্বার কার্বনে আমি কি পাবো, ডাবল বন্ড পাবো বা ফাংশনাল গ্রুপ পাবো। সো আমি সেটাকে বেছে নিব। তাহলে আমি আরামসে বলবো যে এটা আমি ইয়েলোটা নিচ্ছি। ইয়েলোটা নিলে আমরা কত বলবো বলো? 2 নাম্বারের ভিতরে কি আছে, এই যে এইটুকু টোটালটুকু CH3 CH2, এটা আসলে কি বলতো, C2H6, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে এটা ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এটা হয়ে গেছে ইথাইল। ইথাইল, তাহলে ইথাইল যদি হয়ে যায় তাহলে এই ইথাইলটা আমার একটা কি শাখা শিকল, তাহলে আমি প্রথমে তার পজিশনটা বলবো 2 ইথাইল, 2 ইথাইল। এরপরে আমার 4 কার্বন যুক্ত একটা অ্যালকিন মানে বিউটিন, বিউটিনটার ভিতরে পজিশন তার বলতে হবে আমাকে, তার মেন শব্দ প্রথমে লিখলাম বিউট, তারপরে এক ইন, এই পারা যাবে এদের নামকরণটা। এটা হচ্ছে আমাদের অ্যালকিনের নামকরণ, অ্যালকিনের নামকরণ আমাদের এখানেই শেষ। ওকে আচ্ছা, তারপরে আমাদের যৌগ অনুযায়ী আমরা আলাদা আলাদা আরও দেখবো। এরপরে হচ্ছে অ্যালকাইনেরটাতে আসো, অ্যালকাইনেরটা আমরা একটু দেখি। অ্যালকাইন, অ্যালকাইনের ক্ষেত্রে আইন হবে সে সবশেষে নামের শেষে। তো অ্যালকাইন যদি আমি নেই, দেখো সিঙ্গেল মানে মাস্ট বি একটা সিঙ্গেল বন্ড থাকা লাগবে, তো এটা কত থাকে, CnH2n-2 এমন। ধরো আমি একটা তোমাকে প্রথমেই দিলাম, এরকম একটা যৌগ দিলাম, এটা একটা অ্যালকাইন না? কেমনে বুঝলা তুমি? এই যে সিঙ্গেল মানে ট্রিপল বন্ড আছে, এটাই তো আমার ফাংশনাল গ্রুপ এখানে, আর এরা যারা আছে এরা তো কি আমার শাখা শিকল হয়ে গেছে। তাহলে আমি কাউন্ট করবো ওই দিক থেকে যেদিক থেকে আমার ফাংশনাল গ্রুপটা কাছে। দেখো 1 2 3 4 5 6, তাহলে আমি কততে পাচ্ছি, 3-এ। এদিক থেকে যদি কাউন্ট করো 1 2 3 4 5 6, কত পাচ্ছ, 3-এই পাচ্ছ। তাহলে তোমার আর কোনো ঝামেলা নাই। এখন তোমার কথা হচ্ছে যে তুমি এখন যদি এটা করে থাকো মানে এমনি যদি করে থাকো তাহলে তুমি এদিক থেকেও পাচ্ছ কাছে, এদিক থেকেও পাচ্ছ কাছে। তো তোমার যেদিক থেকে তুমি কাউন্ট করো না কেন আলটিমেটলি তুমি 3 নাম্বার কার্বনে কি পাচ্ছ, তোমার কার্যকরী মূলকটাকে পাচ্ছ। তাহলে তুমি চেষ্টা করবে এবার যে যেদিক থেকে আমি শাখা শিকলগুলোকে কাছে পাচ্ছি সেখানে তুমি এদিক থেকে যদি কাউন্ট করো তাহলে শাখা শিকল পাবা হচ্ছে এইখানে মানে 2 নাম্বার কার্বনে আর 4 নাম্বার কার্বনে। আবার যদি এদিক থেকে কাউন্ট করো তাও পাবা হচ্ছে মানে সরি 1 2 3 4 5, 5 নাম্বার কার্বনে। আর যদি এদিক থেকে কাউন্ট করো তাও পাচ্ছ হচ্ছে 2 নাম্বারে এবং 5 নাম্বারে এমন। তাহলে তখন তুমি ইন্ডিপেন্ডেন্ট, বাট বেটার হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে যে তার দিক থেকে সে যেন কাছে থাকে এটা চেষ্টা করা। অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে কে আসলে বলো তো? ব্রোমিন। তাহলে আমি কাউন্ট করবো এই দিক থেকে 1 2 3 4 5 6 এমন। তাহলে এবার তার নামকরণটা যদি আমি দেখে ফেলি তাহলে আমি আরামসে বলতে পারি হচ্ছে যে 6 কার্বনযুক্ত একটা অ্যালকাইন, ব্যাপারটা এরকম। তাহলে মানে এটা হেক্সাইন টাইপের একটা নামকরণ হবে, তার আগে আমাকে প্রিফিক্সগুলো লিখতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে 2 ব্রোমো, 2 ব্রোমো, তারপরে কত আছে ভাই আমাদের 5 নাম্বারে আছে হচ্ছে মিথাইল, 5 মিথাইল, 2 ব্রোমো 5 মিথাইল, 6 কার্বনযুক্ত একটা অ্যালকাইন মানে কি হেক্স, 6 কার্বনযুক্ত কত নাম্বার পজিশনে অ্যালকাইন গ্রুপটা আছে, 3 নাম্বারে হেক্স 3 আইন। শেষ এমন। পারা যাবে বলো? আশা করি পারা যাবে, প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, এরপরে চলে আসো। এরপরে হচ্ছে একটা মিক্স দেখি আমরা। মিক্স দেখবো বলতে মানে অ্যালকিন অ্যালকাইন এগুলো সব মিক্সড আছে এরকম। ধরো আমি এরকম একটা যৌগ দিই CH3 CH ডাবল বন্ড CH CH3 C2H5 C ট্রিপল বন্ড CH
সি ট্রিপল বন্ড সি, তারপরে দাও হচ্ছে ClH CH3, এমন দাও একটা যৌগ। এই যে যৌগটা আমরা দিছি এখানে আমার সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে। তো বলো তো অগ্রগণ্যতার দিক থেকে সব থেকে আগে কি এদের ভিতরে? অবশ্যই আমার ডাবল বন্ড, অ্যালকিনটা। তার মানে এই যৌগটা অ্যালকিন হবে, লাস্টে আমরা ইন রাখবো। ওকে, সো এখন আমাদের যে কাজটা করতে হবে সহজ, বাকি নিয়মগুলো আগের মতনই চলে আসবে আমাদের। তো আমরা কার্বন শিকলটাকে মেইনলি কাউন্ট করি, 1 2 3 4 5 6 আছে এখানে, বাট 1 2 3 4 5 6 7 8, 8টা পাচ্ছি, তাহলে এই বরাবরই যাবো আমরা। মানে 8টা পাওয়ার দিক থেকে আমার ফাংশনাল গ্রুপটা সব থেকে কাছে যে হবে, ফাংশনাল গ্রুপ আমার কে এই, তো এই চোখ বন্ধ করে আমি দেখতে পাচ্ছি, আমি যদি এদিক থেকে কাউন্ট করি তাহলে সব থেকে কাছে হবে, তাহলে আমার কাউন্টটা হবে হচ্ছে এক্স্যাক্ট এদিক থেকে 1 2 3 4 5 6 7 8। এই হয়ে গেল আমাদের কাজ শেষ। এখন কাউন্ট করা শেষ, এখন এটাকে আমি হচ্ছে যে নামকরণে নিয়ে চলে আসবো। আমাকে প্রথমে প্রিফিক্সগুলোকে লিখে ফেলতে হবে। প্রিফিক্স এখানে আছে হচ্ছে 4-এ একটা মিথাইল, 4-এ একটা ইথাইল, তারপরে 7-এ একটা ক্লোরো। তো ইথাইল মিথাইল ক্লোরো সব থেকে আগে কে? ক্লোরো, সি। তাহলে আগে প্রথমে আমরা লিখবো হচ্ছে 7 ক্লোরো। ওকে, তারপরে 7 ক্লোরোর পরে আমার 4-এ কে আছে? মিথাইল আছে, 4-এ ইথাইল আছে। তাহলে 4-এ তো আগে ইথাইলটা আগে হয়, তাই না ভাইয়া? 4-এ ইথাইল, 7 ক্লোরো, 4 ইথাইল, তারপরে কত? 4 মিথাইল, 4 ইথাইল, 4 মিথাইল। এরপরে এটা আমার কি গেল? প্রিফিক্সই গেল। এবার আমাদের মেইন চেনটা কত ছিল? 8টা মানে কি? অক্ট। ওকে, অক্ট মেইন শব্দ আসলে হচ্ছে এটুকু, অক্ট। তারপরে অক্টের পরে আমার এবার পজিশন উল্লেখ করতে হবে কার? অ্যালকাইনের এবং অ্যালকিনের। তো অ্যালকাইনেরটা প্রথমে, কারণ ও তো আমার ফাংশনাল গ্রুপ না, এখানে মেইন ফাংশনাল গ্রুপটা কে? অ্যালকিনটা। দ্যাটস ওয়াই আমি প্রথমে অ্যালকাইনটাকে উল্লেখ করব। অক্ট 3 আবার বলি 5 আইন, 5 আইন, তারপরে 2 ইন। এই যে শেষ, টোটাল নামকরণটা শেষ, এত বড় হচ্ছে তার নাম। তো সেখানে তাহলে আমরা স্পষ্টত বুঝতেছি একটা জিনিস, যে এই যে টোটাল পার্টটুকু, এই যে এই পার্টটুকুই আমার কি? প্রিফিক্স। এই যে আমার এই পার্টটুকু, এটুকু হচ্ছে আমার মেইন ওয়ার্ড রুট, মেইন চেইন বা ওয়ার্ড রুট, অথবা বলতে পারো তুমি মেইন চেইন। আচ্ছা, আর এই যে এই পার্টটুকু, এটুকুই হচ্ছে আমাদের সেই ফাংশনাল গ্রুপ বা সাফিক্স। ক্লিয়ার? এই ওকে, চলে আসো এবার আমরা অ্যালকোহলের নামকরণটা দেখি। অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে অবভিয়াসলি অ্যালকোহল একটা ফাংশনাল গ্রুপ, তার পজিশনটা আমাকে উল্লেখ করতে হবে। কাহিনী হচ্ছে এটাই, বাদ বাকি নামকরণগুলো সেম, ঠিক আছে? তো অ্যালকোহলের নামের শেষে নল যুক্ত হবে, ওটা আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে নল বলতে যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, এমন। তো আসো দেখি আমরা একটা। এখানে কিন্তু আমার মেইন ফাংশনাল গ্রুপ কোনটা? এই যে OH, এটা। এখন ওটা আমি তাহলে কার্বন সংখ্যা কাউন্ট করবো ওই দিক থেকে, যেটা দিক থেকে তাকে কাছে পাবো। তাহলে অবভিয়াসলি এটা 1 2 3 4 5 6, তাহলে 6 কার্বন যুক্ত একটা অ্যালকোহল আছে। ওকে, 6 কার্বন যুক্ত একটা অ্যালকোহল আছে। এটা কত? 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 নম্বর কার্বন যুক্ত। ওকে, তো আমাকে মেইন এখানে এই যে পাবলিক ছিল এই ক্লোরিন, এটা কি আমার একটা প্রিফিক্স না, সাইড চেন? তো ওকে আমরা আগে লিখতে হবে। আগে কি লিখবো তাহলে আমি? 3 ক্লোরো, বাদ বাকি নিয়ম কিন্তু সেম। 3 ক্লোরো, 6 কার্বন যুক্ত একটা শব্দ বা মেইন রুট, তার মানে সেটা কি? হেক্স। তারপরে কত নম্বরে আছে আমার অ্যালকোহলীয় গ্রুপটা, সেটা পজিশনটা উল্লেখ করতে হবে, 2 অল। এটা হচ্ছে সব থেকে বেটার নিয়ম। ওকে, তুমি যদি হেক্সানল 2 দিতা বা 2 হেক্সানল দিতা তাও হইতো, বাট বেটার হচ্ছে ভেতরে রাখা। ওকে, আচ্ছা আসো অ্যালডিহাইডের ভিতরটা দেখি। অ্যালডিহাইডের ভিতরের যে নামকরণটা হবে সেটা হচ্ছে অ্যালকেনের নাম থেকে ইটা মাইনাস হয়ে যাবে, অ্যালটা যুক্ত হবে। ওকে, যেমন ধরো প্রোপেন থেকে ইটা বাদ হয়ে যাবে, অ্যালটা যুক্ত হবে, মানে প্রোপানল হয়ে যাবে। যেমন আমি তোমাকে বলি অ্যালডিহাইডের নামকরণটাতে একটা মজা আছে, অ্যালডিহাইড এবং অ্যাসিডেরটা CH3 CHOH CHO। হ্যাঁ, আবার ধর আরেকটা লিখতেছি আমি, CH3 CH
Cl CH Br CHO। অ্যালডিহাইড এবং কিটোনের, অ্যালডিহাইড এবং অ্যাসিড দুইটার নামকরণের ক্ষেত্রে একটা মজা হচ্ছে যে এখানে অ্যালডিহাইডেও একটা কার্বন আছে তার ফাংশনাল গ্রুপের ভিতরেই, আবার অ্যাসিডেরও ফাংশনাল গ্রুপের ভিতরে একটা কার্বন আছে। ওই কার্বনটাই হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, মানে 1 নাম্বার কার্বন খোঁজা নিয়ে আমার কোনো প্যারা নাই। এই যে 1 2 3 4, এই যে 1 2 3 4, চোখ বন্ধ করে শেষ। এরপরে আসো নামকরণটা আমরা আগের নিয়ম অনুযায়ী বসায় দিই। এখানে একটু খালি নিয়মটা আলাদা কি, যে এখানে একটা নন ফাংশনাল গ্রুপ আছে, কারণ অ্যালডিহাইডের সক্রিয়তা কিন্তু বেশি, তো নন ফাংশনাল গ্রুপ তো অ্যালকোহল আর থাকবে না, এটা কি হয়ে যাবে হাইড্রোক্সি, তার মানে 2 হাইড্রোক্সি 4 কার্বন যুক্ত মানে কি বিউটানেল, বিউটানেল। ওকে, ঠিক একই রকম ভাবে এটা যদি আমরা নামকরণ করি তাহলে 2 ব্রোমো 3 ক্লোরো, 2 ব্রোমো 3 ক্লোরো কয় কার্বন যুক্ত আছে 4 কার্বন যুক্ত, মানে কি সেম টু সেম বিউটানেল। তাহলে এখানে আমার ভিতরে পজিশন তো উল্লেখ করার কোনো প্রয়োজনই নাই, কারণ ওটাই তো আমার 1 নাম্বার কার্বন, তাই না, বিউটানেল। বাস শেষ এই। ওকে, এবার আসো আমরা যদি কিটোনের ভিতরে যাই, অ্যাসিডের ভিতরেও কিন্তু আমাদের কাহিনীটা এমনই। কিটোনের ভিতরে যদি আমরা যাই তাহলে এখানে যে নামটা হবে অ্যালকেন, অ্যালকেন থেকে ইটা বাদ হয়ে যাবে, যোগ হয়ে যাবে হচ্ছে অন। ওকে, অনটা যোগ হয়ে যাবে। ওকে, মানে ধরে নাও প্রোপেন, ওটা হয়ে যাবে প্রোপানন এমন। তো সাপোজ আমি প্রোপানন এবং এটার পজিশনটা আমাকে উল্লেখ করতে হয়, যেমন প্রোপানন বিউটাননের পজিশন উল্লেখ করার দরকার নেই, বাট যদি পেন্টানন আমি লিখি CH3 CH2 CH2 C ডবল বন্ড O CH3, দেখো এটা আমার কত নাম্বার কার্বনে আছে পজিশনটা 2 নাম্বারে। হ্যাঁ, এটাকে তো আমি এরকমও লিখতে পারতাম CH3 CH2 C ডবল বন্ড O CH2 CH3, এখানে কত নাম্বারে আছে দেখো ভাইয়া 3 নাম্বারে। অবভিয়াসলি দেয়ার ইজ আ ডিফারেন্স, তার মানে এটার নাম হবে হচ্ছে আমাদের 5 কার্বন যুক্ত একটা অ্যালকেন, পেন্টানন, পেন্টানন 2 পেন্টানন, যাই বলো পেন্টানন 3 পেন্টানন, বা পেন্ট 3 অন বলতে পারবা। ওকে, এটাকে আমরা এমনি নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন বাকি নিয়মগুলো যদি একটা সাফিক্স যুক্ত থাকে বা আদার্স যদি কোনো একটা নন ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে, ওটা আমরা আগের নিয়মের মতোই, সেটা তো আর দেখানোর প্রয়োজন নেই, সেটা আমরা মানে সলভ করার ক্ষেত্রেই দেখব, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে আমাদের অ্যাসিড। অ্যাসিডের নামকরণ, অ্যাসিডের নামকরণের ক্ষেত্রেও ওই যে সেম, ওই অ্যালকেন থেকে ইটা বাদ হয়ে যাবে এবং যুক্ত হয়ে যাবে হচ্ছে ওইক, তারপরে হচ্ছে অ্যাসিড, এই শব্দটা যুক্ত হয়ে যাবে। ওকে, ওইক অ্যাসিড এই শব্দটাকে যুক্ত হয়ে যাবে, এই হচ্ছে আমাদের কাজ। ওকে ভাইয়া, এখন যদি আমি এটাকে চিন্তা করি যে এটাকে আমি সলভ করব, মানে একটা অ্যাসিডের ক্ষেত্রে আরেকটা সুবিধা কি, যে অ্যালডিহাইড এবং অ্যাসিডের ক্ষেত্রে যে ফাংশনাল গ্রুপের যে আমাদের কার্বনটা আছে সেটাই হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন। তাহলে আসলে আমি যদি একটা দেখি, আমি একটা সব প্রথমে লিখছিলাম ওটা আমি দেখিয়ে দিই, CH3 CHOH CH2 CH3 COOH ধরে নাও। তাহলে আমাদের চোখ বন্ধ করে 1 নাম্বার কার্বন কোনটা, এই যে এটা 1 2 3 4 5। তাহলে এখানে আমাদের নন ফাংশনাল গ্রুপ কোনটা কোনটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা সাফিক্স, তাহলে এরা দুজনই আমার প্রিফিক্স হিসেবে থাকবে, এটা আমার প্রিফিক্স, তাহলে এটা 2 নাম্বার কার্বনে যেহেতু, তার মানে আমরা বলবো 2 মিথাইল মানে M, আর এখানে হচ্ছে 4 হাইড্রোক্সি, H আগে নাকি M আগে, অবশ্যই হাইড্রোক্সি H আগে, তার মানে আমরা বলবো 4 হাইড্রোক্সি, তারপরে কত 2 মিথাইল 4 হাইড্রোক্সি 2 মিথাইল, তারপরে 5 কার্বন যুক্ত একটা অ্যাসিড, 5 কার্বন যুক্ত একটা অ্যাসিড নামে মানে কি পেন্টানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড। বাস শেষ, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, পারা যাবে না। ওকে, এই হচ্ছে আমাদের নামকরণের জন্য বেসিক যতটুকু জানা দরকার একেবারে ততটুকু। এছাড়াও আমার অ্যারোমেটিক যৌগের নামকরণ আছে, আদার্স অন্যান্য যৌগের বিভিন্ন ধরনের নামকরণ ভাইয়া আছে কিন্তু অ্যাভেলেবল, বাট আমরা যতটুকু আমাদের একেবারে বেসিক প্রয়োজন আমরা সেটুকুকেই শেখার চেষ্টা করতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসো আমরা ডিরেক্ট কোয়েশ্চেন সলভের ভিতরে ঢুকি। লাইক এই একটা কোয়েশ্চেন দেখো, এটা কি GST 21-22 আসা একটা কোয়েশ্চেনটা দেখো আমরা একটু বুঝি। CH3, এখানে CH, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে এবং এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, তার মানে এটা একটা অ্যালকিনের অ্যালকোহল, বাট এখানে ফাংশনাল গ্রুপটা আসলে কি অ্যালকোহল না। ওকে, তো আমরা দেখছি যে আমরা ওয়ার্ড রুটের পরেই অ্যালকিনের ইন যে পার্টটা সেটা ওয়ার্ড রুটের পরে দেই, আবার অল অ্যালকোহলের অল যে পার্টটা সেটাকেও অ্যালকোহলের পরে, যেহেতু সেটা ফাংশনাল গ্রুপ হিসেবে আছে তার মানে সেটাকে আমরা শেষেই দিব। ওকে, আর কেউ কোনো শাখা শিকল টিকল আছে কিচ্ছু নাই, তাহলে আমার কার্বন নাম্বার এখানে আমার মেন ফাংশনাল গ্রুপ কোনটা এটা, তাহলে এটাকে যে দিক থেকে কাছে পাবো সেটা, তার মানে এটা হচ্ছে 1 2 3 4
5, তাহলে 5 কার্বনযুক্ত একটা অ্যালকিনের অ্যালকোহল, 5 কার্বনযুক্ত একটা অ্যালকিনের অ্যালকোহল, কোনো প্রিফিক্স নাই বা শাখা শিকল নাই। শাখা শিকল যেহেতু নাই, তাহলে সেখানে আমাদের যেই মেইন, মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে মেইন শব্দটা 5 কার্বনের জন্য সেটা কি হবে? পেন্ট লিখো, পেন্ট। এবার তোমার মনে আছে কিনা আমি যে কিছুক্ষণ আগে করালাম, অ্যালকাইন এবং অ্যালকিন একসাথে থাকলে, অ্যালকিন যেহেতু আমার ফাংশনাল গ্রুপ ছিল সেটাকে আমরা পরে লিখতাম, এখানেও আমার অ্যালকিন এবং অ্যালকোহল আছে, তার মানে অ্যালকোহল যেটা আমার যেহেতু ফাংশনাল গ্রুপ, অ্যালকোহলকে আমরা পরে লিখবো, তাহলে তার আগে আমরা কাকে লিখে ফেলবো? অ্যালকিনকে লিখে ফেলবো, পেন্ট। তারপরে অ্যালকিনের পজিশনটা কত আমার? 3 নম্বর কার্বনে, পেন্ট 3 ইন, তারপরে অল বা অ্যালকোহল, এই অলটা কত নম্বরে? অলটা হচ্ছে আমাদের 1 নম্বরে, 1 অল। এই হয়ে গেল আমাদের এটার ইউপ্যাক নাম। বুঝা গেছে আমার কথা? তাহলে এটা যদি আমার তার ইউপ্যাক নামটা হয়ে যায়, আমরা দেখি অপশনের সাথে কোনটা। পেন 3 ইন 1 অল, সঠিক উত্তর কোনটা? 1। পেন 5 অল 1 ইন, না, এটা কি আমার অ্যালকিন, যে অ্যালকিনটা আমি শেষে লিখবো? না। এখানে দেখো পেন 4 ইন 1 অল, 4-এ হয় নাকি? 1 2 3, না 4-এ না, এই যে 3-এ তো পাচ্ছি ডাবল বন্ড, এমন। এই পারা যাবে ভাইয়া? এইরকম এই যে এই অ্যাপ্লিকেশনগুলো, এগুলা পারাটাই হচ্ছে সব থেকে জরুরি, কারণ তুমি শিখে রাখছো সবগুলা, তুমি উত্তর মানে অ্যাপ্লিকেশন করতে পারো না, তাইলে কোনো লাভ নাই। আবার ধরো, মানে তুমি শিখে রাখছো বলতে তুমি পড়ে রাখছো মেলাগুলা, সবগুলা নিয়ম জানো, তুমি নিয়ম খালি বলতে পারো, উত্তর করতে পারো না, তো লাভ আছে? কোনো লাভ নাই। তো আমাদেরকে অ্যাপ্লিকেশন করা শিখতে হবে, ওই জন্য আমরা ওখানে যতটুকু না সময় দিচ্ছি, অ্যাপ্লিকেশনের ভিতরে আরও বেশি সময় দিব। ঠিক আছে, আসো পরের কোয়েশ্চেন সলভ করতে দেখি। এই দেখো একটা লেখা আছে, এটাকে প্রথমে আমাকে ভাঙতে হবে। ভাঙবো কেমনে দেখো তো, দেখি। এটা আমাদের RU 21-22-এর একটা কোয়েশ্চেন। সাপোজ এই যে CH3 আছে, তারপরে CO বলা আছে না, CO মানে কি? এই যে কার্বনের সাথে এই যে ডাবল বন্ড। আবার এখানে আছে কত? CH2, আবার এখানে C ডাবল বন্ড O, আবার এখানে আছে হচ্ছে CH2, তারপরে আছে হচ্ছে C ডাবল H। তার মানে এখানে ফাংশনাল গ্রুপ আমার হচ্ছে বেসিক্যালি এই যে ফাংশনাল গ্রুপ হচ্ছে বেসিক্যালি এই যে এইটা এবং হচ্ছে এই যে এইটা। তো ফাংশনাল গ্রুপ আমার অ্যাসিড তো সর্বোচ্চ উপরে, তার মানে এটা অ্যাসিড হিসেবেই কাজ করবে, তার মানে এরা আমার নন ফাংশনাল গ্রুপ হিসেবে চলে যাবে। এবং অ্যাসিডের যেহেতু নামকরণ, তাহলে চোখ বন্ধ করে ওই কার্বনটাই হবে আমার 1 নম্বর কার্বন। এই যে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখন অন্যান্য যে নন ফাংশনাল গ্রুপটা, সেটা আসলে কি দেখো, অক্সিজেন যুক্ত আছে না ভাই, এটা অক্সো গ্রুপ হয়ে যায়। কি হয়ে যায় বলো? অক্সো। তাহলে এটাতে 2টা অক্সো গ্রুপ আছে, সেটা কততে? 3 আর 5-এ। তাহলে আমরা আরামসে বলতে পারি নামটা শুরুতে 3,5 হবে ভাইয়া, যেহেতু দুইটা একই। ডাই অক্সো 3,5 ডাই অক্সো, তারপরে আমাদের 6 কার্বনযুক্ত একটা অ্যাসিড, মানে কি 6 কার্বনযুক্ত একটা অ্যাসিড কি ভাই? হেক্সানোইক অ্যাসিড শেষ। তাহলে 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড, 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড। এ নাম্বারে সঠিক উত্তরটা আছে না আমার? এ নাম্বারে সঠিক উত্তর শেষ। 2,4 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড, না, এটা 3,5-এ আছে। ডাই-1 হেক্সানোইক অ্যাসিড, না ভাইয়া, ওনটোন কিচ্ছু হবে না, প্রিফিক্সের সমান এটা অক্সো হয়ে যায়। হ্যাঁ, নামটা কি হয়ে যায়? অক্সো হয়ে যায়। ক্লিয়ার? এই যে তুমি পারতেছো মানে ঠিক আছে। এবার দেখো, আবার এটাও থাকতে পারে, আমাকে যৌগের নাম দিয়ে দিছে, এটা সংকেত লিখতে হবে। 2-ইথাইল 3-ফরমাইল পেন্টানোইক অ্যাসিড। কি বলতেছে? 2-ইথাইল গ্রুপটা 2 নম্বরে আছে, 3-ফরমাইল পেন্টানোইক অ্যাসিড মানে 5 কার্বনযুক্ত একটা অ্যাসিড। প্রথমে ওইটাকে লিখে ফেলো, পেন্টানোইক অ্যাসিড না, এটা এমন। এখন আমাদের এটার ভিতরে এখন এইখানে যেটা কথা, সেটা হচ্ছে কি আছে ভাই? 2-ইথাইল, মানে এটা আমার 2 নম্বর কার্বন না, এখানে একটা ইথাইল গ্রুপ আছে, মানে C2H5, এটা গ্রুপ আছে। হ্যাঁ, আর প্রত্যেকটা কার্বনের ভিতরে তাহলে বন্ধন কয়টা আছে? একটা করে আছে, এটা দিয়ে দাও আগে। ওকে, এখন 3-ফরমাইল গ্রুপটা আসলে কোনটা? হ্যাঁ, সেটা তোমাকে জানতে হবে, নাহলে তো আসলে পারবা না উত্তর করতে। সো আগে আমরা শেষ করি, তারপরে এখানে যাচ্ছি। সো দেখো COOH আমার এই যে এখানে আছে COOH, এখানে আছে COOH, এইটা অথবা এইটা, তাই না? তো ফরমাইল গ্রুপটা মানে হচ্ছে ফরমালডিহাইডকে আমি ফরমাইল গ্রুপ আকারে বলতে পারি। ওকে, সো দেখো তাহলে আমার ফরমালডিহাইড গ্রুপটা কততে আছে? 3-এ, 3-ফরমাইল CHO। এর এখানে কত তাহলে? CH2, এখানে কত তাহলে? CH3। এই হয়ে গেছে আমার যৌগটা। এই কার্বনের একটা হাইড্রোজেন, এর আর কোনো হাইড্রোজেন লাগবে না, কারণ এর হাইড্রোজেন লাগবে নাকি? লাগবে না, লাগবে তো একটা।
এই যে এমন, এই হয়ে গেছে আমার যৌগটা। তাহলে এটার সাথে কার মিল পাচ্ছ তুমি? এর মিল না? এর মিল না? এই যে এই যেটা গ্রুপ সেটা এই কার্বনের সাথে যুক্ত, এই যেটা গ্রুপ সেটা এই কার্বনের সাথে যুক্ত, আর তারপরে আসে কত? C2H5, এটা তো C2H5, এই যে পার্ট 2 এটুকু কি C2H5 না? C2H5, তার মানে সঠিক উত্তর হচ্ছে ডি। ওকে, আচ্ছা এরপর আসো, দেখো কোনটি ভিনাইলমূলক। ভিনাইলমূলক মাথায় রাখবা, একটা অ্যালকিন থেকে CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে থাকবে কি CH2 ডাবল বন্ড CH এবং একটা বন্ধন, এটাকে বলা হয় হচ্ছে ভিনাইলমূলক। তাহলে ভিনাইলমূলক কোনটা? CH2, এই যে এটা এ, এটা একটা এক্সট্রা জিনিস, এটা মনে রাখতে হবে আসলে। আচ্ছা এরপরে চলে আসো, আমরা তার পরের নামটা দেখি। পরের নামকরণটা হচ্ছে এরকম, দেখো এই যৌগের যদি আমরা নামকরণ করি, ইজি নামকরণ খুব, দেখো 20-21 একটা কোয়েশ্চেন, CH3, আমরা যৌগটাকে লিখতেছি আগে, CH2, এখানে দেখো সি এর ভিতরে কয়টা CH3 আছে? 2টা, তার মানে এই যে কার্বন এখানে আছে CH3, এখানে একটা, এই যে একটা CH3, এখানে একটা। আচ্ছা তারপরে কি সি, তারপরে একটা সি আছে, ওই যে সি লিখলাম, তারপরে একটা সি লিখলাম, এরপর এর সাথে ট্রিপল বন্ড CH3। তো এখানে আমার তাহলে ফাংশনাল গ্রুপ কোনটা আসলে? বেসিক্যালি যে ট্রিপল বন্ড এইটা। তাহলে এটা আমি কোন দিক থেকে কাছে পাবো? অবশ্যই দিক থেকে 1 2 3 4 5 এদিক থেকে কাছে পাবো। তার মানে ফাংশন, আগে শাখা শিকলগুলোকে লিখে ফেলি, কত হবে? 3 ডাইমিথাইল 3 ডাইমিথাইল, তারপরে 3 ডাইমিথাইল করার পরে দেখো 5 কার্বন যুক্ত একটা অ্যালকাইন না? 5 কার্বন যুক্ত একটা অ্যালকাইন মানে কি? মেইন ওয়ার্ডটা হবে হচ্ছে পেন্ট, পেন্ট। তারপরে 1 নাম্বার কার্বনে কি আছে আমার? আইন, যে গ্রুপটা, ফাংশনাল যে গ্রুপটা, তাহলে পেন্ট আইন। শেষ। তাহলে 3 ডাইমিথাইল পেন্ট 1 আইন কোথায় আছে? 3 ডাইমিথাইল 3 নম্বরে না? এটা নামকরণই মনে হচ্ছে নাই। ট্রাইমিথাইল পেন্টিন, পেন্টাইন, 1 ডাইমিথাইল পেন্টাইন, 1 ডাইমিথাইল পেন্টাইন কেমনে? 4 ডাইমিথাইল 2 হেক্সাইন, না পসিবল না। 5 কার্বন যুক্ত এখানে, এই তো প্রবাবলি এরা কোনো মানে নামকরণের ভিতরে যৌগ লিখতে ভুল করছে, না হলে নামকরণে লিখতে ভুল করছে। কয়টা দেখি? 1 2 3 4 5, ঠিক আছে, আমরা যা লিখছি তা ঠিক আছে। দেখো যৌগ যদি এইটা হয়, মানে যৌগ যদি এইটা হয় তাহলে তার নামটা এইটাই হবে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। এই যে দেখো তুমি 5 কার্বন যুক্ত পেন্টাইন, পেন্টাইন মানে এটা আসতে হবে, এন্ড 1 3 না, এটা তাহলে ছিল হচ্ছে আসলে 3 হ্যাঁ, 3 ডাইমিথাইল পেন্টাইন, তাহলে ঠিক আছে। কারণ পেন্টাইন, পেন্ট 1 আইন লেখো আর পেন্টাইন লেখো, মানে পেন্টাইন মানে বুঝাচ্ছ যে 1 নম্বরেই আছে, যদি 1 নম্বরে না থেকে অন্য কোথাও থাকতো তাহলে সে এখানে উল্লেখ করতো, ব্যাপারটা এমন। সো এটাকে এ, এটা দেওয়া যায়। ওকে, আচ্ছা নেক্সটটাতে আসি। এই যে এইটা, এই যৌগের যদি নামকরণ করতে চাই, দেখো তো CH2 ডাবল বন্ড সি, CH3 CH2OH এরকম। ওকে, CH2OH, তাহলে আমরা যাব কোনটা দিয়ে? অবশ্যই এটা দিয়ে যাব, ফাংশনাল গ্রুপ 1 2 3, তিনটাতে যাব। তার মানে আমার 3 নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে কি আছে? একটা নন ফাংশন মানে শাখা শিকল আছে, তাহলে বলবো আমরা 2 মিথাইল, তারপরে অ্যালকোহল না এটা হবে, এই যে হাইড্রোক্সিল গ্রুপ যেহেতু মানে অ্যালকোহল হবে, তাহলে 2 মিথাইল বললাম, তারপরে 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল মানে হচ্ছে প্রোপ, তাহলে অ্যালকোহল যেহেতু মানে 1 অল, এটা পরে বলবো, আগে কত নম্বরে আমার ডাবল বন্ড আছে সেটা বলে দিই। প্রোপ 2 ইন অন অল, এই তাহলে আমরা বলবো কি 2 মিথাইল 1 প্রোপিন 3 অল, 1 প্রোপিন 3 অল এটাও বলা যায়। আবার 2 মিথাইল প্রোপ 2 ইন, এই যে 2 প্রোপিন 1 অল, এটা 1 প্রোপিন তো না, কত নম্বরে যায় প্রোপিন? 2 নম্বরে যায় প্রোপিন, তাই না? তার মানে সঠিক উত্তর হচ্ছে এ, 2 মিথাইল 2 প্রোপিন। আমরা প্রোপ 2 ইন বলছি, এই 2 নাম্বার পজিশনটা আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায়, ভিতরে দেওয়াটা সব থেকে ভালো। ওকে, এইটা ওকে। এর পরের কোশ্চিনে চলো আমরা দেখি। নেক্সট যে কোশ্চিনটা বলতেছে যৌগগুলির গাঠনিক সংকেত লিখতে হবে আমাদেরকে। এটা হচ্ছে দেখো পেন্ট 3 ইন 1 আইন, পেন্ট মানে 5টা কার্বন। দেখো তুমি প্রথমে 5টা কার্বন, এটা লেখার একটা নিয়ম দেখো, 5টা কার্বন লিখে ফেলবা, 5টা কার্বন লিখে ফেললা। ওকে, পেন্ট 3 ইন 1 আইন, তাহলে 3-এ আছে হচ্ছে কি? 3-এ আছে হচ্ছে আমাদের ইন, 1-এ আছে কি আমাদের? আইন। ওকে, তাহলে আইন মানে হচ্ছে আমাদের 3 কার্বনটা 1-এ দিলাম, 1 2 3, 3-এ আছে আমার ইন, ডাবল বন্ডটা এখানে দিলাম। ওকে, তারপরে তুমি বাকি যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও। CH3, এখানে হচ্ছে একটা H লাগবে, এখানে হচ্ছে এটা তো হয়েই আছে, এখানে হচ্ছে ভাই আমাদের একটা H লাগবে। এই এটাই হচ্ছে এই যৌগটা।
আচ্ছা, তারপরে 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানল। তাহলে বিউটানল মানে কয়টা? 4টা কার্বন যুক্ত একটা অ্যালকোহল না? সি 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 সি। যেহেতু বিউটানল মানে অবশ্যই 1 নাম্বার কার্বনে নিশ্চয়ই আছে, তাহলে CH2 দিয়ে দিলা এখানে। ওকে, আচ্ছা, এরপরে 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানল। কেমনটা লাগে বলো? 3 হাইড্রোক্সি মানে 3 নম্বরে আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। আচ্ছা, 3 নাম্বার মানে 1 2 3, 3-এ আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, দাও, নো প্রবলেম। 2 মিথাইল মানে এখানে একটা মিথাইল গ্রুপ আছে, দিলা। বিউটানল দিলাম। তাহলে এখানে বাকিগুলা হাইড্রোজেনের দ্বারা যোজ্যতা দ্বারা, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন লাগবে, এখানে একটা হাইড্রোজেন লাগবে, বাস শেষ, এই যৌগ। ওকে, সাইক্লোহেক্সানন। এখানে একটা ডাবল বন্ড দিয়ে ও, সাইক্লোহেক্সানন, শেষ, এইটাই। তারপরে সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এটা তুমি এখন পারবা না আর কি, সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, যেহেতু এটা সিস আর ট্রান্স হ্যানত্যান এগুলো কিছু বলতেছে, বাট হোয়াট এভার। সাইক্লোপ্রোপেনের হিসাবটা হচ্ছে ভাই এরকম, প্রোপেন সিস মানে হচ্ছে 2টা হাইড্রোজেনই উপরে থাকবে, হ্যাঁ, এটা একটাই হচ্ছে, আমি যখন হচ্ছে সমানুতা পড়াবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, নেক্সট টপিকের ভিতরে থাকবে, ওখানে বুঝতে পারবা। এটাই হচ্ছে সিস 1,2 ডাইমিথাইল, এই যে দেখো 2টা ডাইমিথাইল, তারপরে সাইক্লোপ্রোপেন। এখানে সাইক্লিক যৌগ কোনটা আসলে? এই যে এটা হচ্ছে আমার সেই সাইক্লিক যৌগটা, দ্যাটস ওয়াই এটাকে। আর এই যে এই তল বরাবর ভাঙলে 2টাই হাইড্রোজেন উপরে অথবা 2টাই একই গ্রুপ উপরে থাকলে সেটাকে সিস বলা হয়। তার হাইড্রোজেন 2টি উপরে আছে মানে এটা হচ্ছে সিস ফর্ম। এই হচ্ছে তাদের ফরম্যাটটা। সো এমনে চলে আসে, ঠিক আছে? সো এই ছিল আমাদের নামকরণের ভিতরকার প্র্যাকটিস, যাবতীয় যত যা কিছু। এমন আমাদের মানে যে নামকরণটুর পার্টটুকু না করলেই নয়, আমরা সেটুকুই দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আশা করি এই ফুল অর্গানিকের সিরিজটা তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে, কারণ এখানে প্রচুর কম্প্যাক্ট করে খুবই সিলেক্টিভ টপিকগুলোকে রাখা হয়েছে, যেটা তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যে কোনো জায়গায় তোমার অর্গানিকের ভয়টাকে কাজে লাগাতে সাহায্য করবে। সো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। এই ক্লাসগুলো থেকে তুমি যদি বিন্দুমাত্র উপকৃত পেয়ে থাকো, তাহলে হচ্ছে এখানকার সার্থকতা, সেটাকে লক্ষ্য করেই এই পরিশ্রম দেওয়া। সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনায় আমরা ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।